এই গল্পগুলো ওই এদের বলতো যে ভাগ্যদের বলতো যে এরকম বাংলাদেশ নামে একটা জায়গা আছে, ওখানে আমি গিয়েছিলাম, এই হয়েছে। তো ওই গল্পগুলো শুনে ওরা বড় হয়েছে এবং তারপরে হঠাৎ করে একদিন তার কলিগকে দেখে যে ইউটিউবের একটা ভিডিও তাকে দেখাচ্ছে এবং দেখে যে সেম জিনিস। এইভাবে মানে কত বড় কোইন্সিডেন্স, এইভাবে আমরা অ্যাকচুয়ালি লিঙ্কটা পাই। লিঙ্কটা পাওয়ার পর তারপরে আমি সাকিব জিবরান তিনজন মিলে বসে যে কি করা যায়, তো তখন মোটামুটি ডিসিশন হলো এটা যে আমি যাবো, ওরা থাকবে। এখানে ভূতের একটা ইস্যু ছিল এখানে, যে হঠাৎ করে আমরা বলে টেলে তারপর যাই, তখন এটা কেমন লাগে। তো যাবো এবং যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ওই সাইফাই চ্যানেলে যেটা ঘোস্ট হান্টার্স যে অনুষ্ঠানটা, এটা যেমন বাংলাদেশে দেখা হচ্ছে এক্সএনে বলতে, এই ঘোস্ট হান্টার্স যে টিমটা, এই টিমটার সাথে আমাদের আগে যোগাযোগ হয়েছিল। তো সেইসব ব্যাপার নিয়ে আমার ইন্টারেস্ট অনেক বেশি ছিল। সো আমরা এর আগের বার যখন গিয়েছিলাম কন্ট্যাক্ট করেছি, ইমেল করেছিলাম। তো ওদের তখন আমি আবার যোগাযোগ করে বললাম যে আমি একটা কাজে আসছি তোমাদের সাথে, আমার মনে হয়েছে যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছিল, যাকে ইন্টারন্যাশনাল একটা ব্যাপার হয়ে গেছে, মানে বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, মানে এইসব জায়গার মধ্যে কানেকশন একটা ঘটনা নিয়ে। তো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে, তোমাদের সাথে আমি একটু ডিসকাস করতে চাই ব্যাপারটা নিয়ে। ওরা আবার খুব ফ্রেন্ডলি, খুব নাইস, বলো যে ইউর মোস্ট ওয়েলকাম, তুমি যে কোনো সময় আসতে পারো, কোনো অসুবিধা নাই। তারপর তো আমি গেলাম। যাবার পরে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে ঘোস্ট হান্টার্সে 1.5-2 বছর আগে একটা এপিসোড দেখিয়েছিল ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা লিউনেটিক অ্যাসাইলাম আছে, মানে আমরা যেটাকে পাগলাগারদ বলি আর কি। তো এটা 1850 সাল ওরকম কোন একটা সময় করা, অনেক পুরনো, একটা ক্যাসেল টাইপের বিশাল বড় একটা জায়গা ওয়েস্ট ভার্জিনিয়া একটা গ্রামের দিকে। তো ওই লিউনেটিক অ্যাসাইলামের উপরে তারা একবার ইনভেস্টিগেশনের জন্য একটা এপিসোড করেছিল, ইনভেস্টিগেট করতে গিয়েছিল এবং ওখানে অনেক কিছু হয় এবং তারা তারপরে ঘোষণা দেয় অফিসিয়ালি যে দিস প্লেস ইজ হন্টেড। এটা হচ্ছে 1.5 বছর আগে। তো ঘোস্ট হান্টার্সের একটা মজার ব্যাপার আছে, তারা মাঝে মধ্যে একই জায়গায় আবার যায়, আবার আরো ফার্দার কিছু ইনভেস্টিগেশনের কারণে। তা আমার লাখটা তো হলো, আমি যখন যাচ্ছি তখন তারা ওখানে যাওয়ার প্ল্যান, এবং ওরা তখন বললো যে আমরা একটা জায়গায় যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। তো আমি তো খুবই খুশি, মানে এই চান্সটা হারানো যায় না সেটাই। তা ওরা ধরে নিয়েছিল যে আমরা অ্যাটলিস্ট 2 জন আসবো। তা আমি একা গিয়েছি, তখন ওরা আবার আমাদের সাথে কথা বলো, তোমরা বাংলাদেশ থেকে তোমাদের দেখেছি, মানে ওরা আবার আমাদের সম্বন্ধে খোঁজখবর নেয় ঠিকই, তারাও ট্রেলার দেখছে, তারা খুব ইমপ্রেসড। মানে আমি খুব খুশি ছিলাম, মানে আমি এত এক্সাইটেড ছিলাম, আমি কল দিয়ে সাকিব জিবরান বলতেছি, ওরা বহুতের নাম জানে, ওরা আমাদের ট্রেলার দেখছে, এই হাবি জাবি এগুলো নিয়ে। তো এনিওয়েজ তারপরে আমার ওখানে আমার একটা ছোট ভাই ছিল ক্লোজ ফ্রেন্ড, তো ওকে বললাম যে এরকম 2 জন যেতে পারবে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। তখন বললো যে ঠিক আছে। আর আরেকটা কারণ ছিল ওর গাড়ি আছে, তো আমি ভার্জিনিয়াতে ভার্জিনিয়া না, তমালের সাথে আমার খুব ভালো কথা। তো ভার্জিনিয়া থেকে তমাল যে আর্টসেলের অরিজিনাল ড্রামার, আচ্ছা আর্টসেলের প্রথম সাজু আসার আগে যে ড্রামার ছিল, তান্ত্রিক নামে ছিল তখন, ওই ড্রামার, সে এখন ভার্জিনিয়াতে থাকে, তার খুব ভালো একটা ব্যান্ডও আছে, আইরিস ডিভাইন। এনিওয়েজ পরে আমি আর পুরো ভার্জিনিয়া থেকে ভার্জিনিয়া রাইড, মানে রোড ট্রিপ আমরা গেলাম। যাওয়ার পরে প্রথমে যখন ওই ক্যাসেট, মানে ওই অ্যাসাইলামটাতে ঢুকছি, বাই দ্য ওয়ে 1850 কততে এই অ্যাসাইলামটা হয়েছিল, এটা অনেক বছর হয়ে গেছে বন্ধ হওয়ার কারণ হচ্ছে ওখানে 200-র উপরে মানুষ মারা গেছে, শোনা কথা আর কি। কিন্তু 3 জন মানুষ মার্ডার হয়েছে ওখানে কিছু ক্রিমিনালি ইনসেইন মানুষদের রাখা হতো, যারা মানে ক্রিমিনালি ইনসেইন, এত পাগল যে খুন খারাপ কাজ করে আর কি। সেরকম একজন 2টা মানুষকে মেরে ফেলছিল, আরো অনেক কাহিনী হয়েছে আর কি। তারপরে এটা একটা সময় বন্ধ করে দেওয়া হয়, কারণ এখানে অনেক উল্টাপাল্টা জিনিস হয়, মানুষজন এখানে যায় না, এটা পুরো অ্যাবান্ডেন্ড একটা প্লেস। এবং অ্যাসাইলামটা বিশাল, মানে বলতে আমি বলবো এত বড়, মানে বিশাল, মানে মানে হ্যাঁ এক্স্যাক্টলি ওই ধরনের ক্যাসেল টাইপের একটা জিনিস। মানে প্যাসেজ গুলো বিশাল লম্বা, মানে প্যাসেজের এক সাইড থেকে দাঁড়ালে একটা লাস্ট মাথায় দেখা যায় না, এত দূরে, আর এমনি অন্ধকার, আরো তো দেখা যায় না। সো হিউজ 4তলা একটা বিল্ডিং। তো ওখানে গেলাম, যাবার পরে ওইটা দেখেই তমাল যে আমার সাথে গিয়েছিল, সেগুলো সময় ভাই খবর আছে, কিন্তু এটা কিন্তু দেখতেই কেমন লাগতেছে দেখেন। বললাম যে হ্যাঁ খুব ইন্টারেস্টিং হবে এটা, জোস। যাই হোক আমরা গেলাম, যাওয়ার পরে এখানে আছি, আমরা 2 দিন ছিলাম, 2 রাত ছিলাম এখানে। সো ওরা খুবই ফ্রেন্ডলি, ওখানে ট্যাঙ্গো ছিল, স্টিভ ছিল, এমি ছিল, এরা সবাই ছিল। তো ওদের সাথে মানে কথাবার্তা হলো, আমরা 2টা টিমে ভাগ হলাম, হওয়ার পরে আমরা এদিক যাচ্ছি, 1তলা, 2তলা, 3তলা, 4তলা। সো ফার্স্ট ফ্লোরে যখন গেলাম, ফার্স্ট ফ্লোরে আবার বিল্ডিং কিন্তু কয়েকটা, একটা বিল্ডিং না, 3টে বিল্ডিং মিলে এটা মানে পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাসের মতো একটা আর কি। হ্যাঁ, কিন্তু অ্যাবান্ডেন্ট এবং পুরো ময়লা ভাঙাচোরা, কোনো ইলেকট্রিসিটি নাই। ইভেন এরকম কিছু প্লেস আছে যেখানে যাওয়া যায় না, ওখানে আটকানো, ওখানে কি দেয়াল টেল ভেঙে পড়তে পারে, মানে রিস্ক ফ্যাক্টর আছে অনেক আগের আর কি। হ্যাঁ, 1850 অনেক আগে, কত আগে।
সো ফার্স্ট ফ্লোরে আমরা এই বিল্ডিং এ ঘুরলাম তেমন কোনো ইন্টারেস্টিং কিছু লাগছে না আমার কাছে। খুব প্রথম দিকে খুব বোরিং লাগছিল যে আমার কাছে তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ভয়েস এন্ট্রেসের সাথে ঘুরতেছি, মজা লাগছে, এটি ছিল একটা ব্যাপার। করতে করতে একটা রুমে গেলাম, একটা রুমে গিয়ে একটুখানি মানে একটা উইয়ার্ড একটা ফিলিং হচ্ছিল যে সামথিং ইজ রং এরকম একটা ব্যাপার। তারপর আবার চিন্তা করলাম যে আসলে এগুলোতে আমরা মানে আগে প্ল্যান মানে চিন্তা করে এসেছি একটা কিছু রং থাকবে, সেটাই যেই কারণে হয়তো হচ্ছে, এটা হয়তো সিরিয়াস কিছু না। তো ফার্স্ট ফ্লোরের ব্যাপারটা অতটা পাত্তা দিইনি। এরপরে গেলাম সেকেন্ড ফ্লোরে। ওকে, সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে ওখানে ঘোরাঘুরি করছি। সেকেন্ড ফ্লোর খুব বোরিং হচ্ছে আমার কাছে, মানে এতই বোরিং যে একটা বড় একটা বিশাল বারান্দা ছিল, আমি বারান্দা থেকে আমি সিগারেট খাচ্ছি, যেহেতু রেগুলার করে কি হবে এটা আর কি। এই করতে করতে হঠাৎ করে ট্যাঙ্গো একজন আছে ওই যে আগে এক সময় ম্যাজিশিয়ান ছিল, এখন ঘোষ কান্টি করে, খুব মজার পাবলিক। তো ট্যাঙ্গো এসে বলতেছে তুমি কি লিলির রুমে গেছো? আমি বললাম যে লিলির রুম এটা কি? তখন বললো যে আচ্ছা তোমাকে এটা বলা হয় নাই, লিলি নামে একটা মেয়ে এইখানে এই অ্যাসালামে ছিল, তার মেন্টালি ইয়ে ছিল আর কি। তো ও একটা রুমে থাকতো, তারপরে লিলির যখন 9 বছর বয়স সে ওখানেই মারা যায়। আচ্ছা, 9 বছর বয়সে। এবং তারপর থেকে অনেকেই লিলির রুমে নাকি ইউজুয়ালি মেয়েরা গেলে, মহিলারা বা বাচ্চা মেয়েরা গেলে নাকি লিলিকে মাঝে মধ্যে দেখে, লিলি নাকি ওখানে খেলে, বল আছে ওখানে, পুতুল টুতুল নড়াচড়া হয়, অনেকে নাকি দেখেছে একটা মেয়ে, একটা বাচ্চা একটা মেয়ে হাঁটাহাঁটি করছে। খুবই ইন্টারেস্টিং জায়গা, এবং ওখানে নাকি খুবই মানে প্রায় নাকি উল্টাপাল্টা জিনিসপত্র হয়। লাস্ট টাইম নাকি হয়েছিল, ওই এপিসোডটা আমি দেখিনি, তো আমি জানতাম না। তা আমি বললাম যে না এটা তো হয়, এটা তো শুনি নেই, তাহলে এখানে যাবো। তো এটা কোথায়? এটা আবার একতলায়। তো দোতলা থেকে তখন আমরা একতলায় নামছি, এবং সিঁড়িগুলো খুব মানে সিঁড়িগুলো দেখলেই মনে হয় কি যে আমি এটা কোথায় আসছি, মানে কেমন জানি মানে উইয়ার্ড লাগে আর কি, মুভি সেটের। হ্যাঁ মানে হরর, হ্যাঁ আসলে এক্স্যাক্টলি হরর মুভি সেট। আমি এগুলো সাকিব একদিন বলছিলাম যে মানে কোন একটা হরর মুভি শুট করতে গেলে কোনো স্টেজ বানাতে হবে না, ওখানে গেলেই চলবে, এটা এত ইন্টারেস্টিং একটা জায়গা। আচ্ছা, তা একতলায় নামছি, গিয়ে ওই রুমের মধ্যে গেলাম। ওকে, আমার ঘোষ সেন্টারের সাথে প্রথম সবচেয়ে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলি। রুমের মধ্যে আমরা বিশাল বড় একটা রুম, রুমের মধ্যে একটা ছোট একটা বক্সের মতন রাখা, সিন্দুক টাইপের একটা বক্স, ওখানে কিছু পুতুল টুতুল রাখা, কিছু বলটল রাখা, এগুলো এখনো রয়ে গেছে ওখানে ওরকম ভাবে রাখা। তা এই বলটল এগুলো পুরান হয়ে গেলে বা কিছু হলে তখন তারা আবার নাকি নতুন বলটল কিনে এনে আবার এখানে রেখে দেয়। আচ্ছা, লিলির জন্য অনেকে নাকি দিয়ে যায় বলটল, এগুলো ওখানে অনেকে অনেক কিছু বিশ্বাস করে, সো ওরা কিনে টেনে রেখে যায়। সো অনেক খেলনা এখানে। রুমটার মধ্যে কোনো মানে পুরো বিল্ডিং এ তো কোনো ইলেকট্রিসিটি নাই, সবকিছু বন্ধ। তা আমরা রুমটা বিশাল বড় একটা রুম, আমরা বসে আছি। আমরা তখন যেটা করলাম যে আমরা ওইখানে ছিলাম 5 জন 5 কোনায় বসলাম, মানে গোল করে আমরা বসলাম, মাঝখানে বিশাল বড় ফাঁকা জায়গা, মাটিতে বসে পড়লাম। বসে একটা বল নিয়ে সে বসে বসে ঠেলা দেয় আর কি, মানে আমি এখান থেকে একটা বলটা আছে, আমি তোমাকে দিচ্ছি, আমার মাটিতে বসা, বলটা গড়ি গড়ি তোমার দিকে যাচ্ছে, তোমাকে যাওয়ার পর তুমি মনে করো দিলা সাকিব তোমার লেফট সাইডে, তুমি আবার বলটা গড়ি গড়ি লেফটে গেল, এইভাবে আসতেছে যেতেছে ক্রিস ক্রস খেলা হচ্ছে আর কি। এগুলো হচ্ছে। আর এর মধ্যে ওই এইমি যে মেয়েটা, এইমি ঘোষ সেন্টারের, সে হঠাৎ করে কথা বলা শুরু করলো। সে বললো কি যে লিলি তুমি যদি এখানে থাকো, মানে ওর কথাবার্তা ছিল, তুমি যদি এখানে থাকো, কাম জয়েন আস, আমাদের সাথে খেলো। আমি বলছি কি ব্যাপার, ডিরেক্ট লিলি লিলা ডাকতেছে, কি আসবে নাকি, মামার বাড়ি নাকি এটা, যে বললাম আসো খেলো, সে খেলবে। তা তখনও আমি কিন্তু বিরক্ত, আমি মনে মনে বলতেছি যে আচ্ছা ঘোষ সেন্টারের সাথে ছবিটা তখন নিশ্চয়ই মনে হচ্ছে যে অনেক বেশি কিছু আমরা দেখেছি। হ্যাঁ, আমরা 1.5 বছর অনেক ছোটখাটো অনেক জিনিস মিস করতেছে। সন্ধ্যায়নে গিয়েই প্রথমে আমাদের যেটা গতকালকে সন্ধ্যায় ফ্রেশ যে গল্প বলছিল যে একতলা প্রথমে প্রচন্ড বোরিং লাগছে সন্ধ্যায়, দুতলা গিয়ে দেখছে এটা আরো বোরিং। তখন সন্ধ্যায় কোথাকে বলছে তুমি এখানে কিছু নাই, হরর অবস্থা যে মানে শোনা বলছে হ্যাঁ নাই, মানে হাউ ডু ইউ নো তোরা কোনো পাওয়ার টাওয়ার আছে নাকি? আচ্ছা, তোমাকে কোনো সুপার পাওয়ার না, সুপার পাওয়ার নাই, বাট আমি অ্যাটলিস্ট বুঝতে পারি কোথাও যদি কোনো রকম ইমব্যালেন্স থাকে কোনো কিছুতে, আমি এটা বুঝতে পারি। ওরা আবার এটা খুব খুশি, মানে এই টাইপের জিনিসপত্র। মানে আমি বলতেছি কি ব্যাপার, আমরা না আসছি ঘোষের ড্রেসের কাছে, ঘোষের ড্রেস তো আমাদের কাছে আসে না, কেন মানে ইয়ে লাগছিল আর কি। তো এনিওয়েজ, ঘটনা যেটা সেটা হচ্ছে যে ফার্স্ট এনকাউন্টার আমরা খেলছি, মানে বল নিয়ে খেলা আর কি, মানে গড়ি গড়ি বলটা তোমার দিকে একদম আসে যাচ্ছে। এক সময় ওই সাথে থেকে কে বলটা মেরেছিল আমার ঠিক মনে নাই, এক সময় একজনের নাম বলতেছি, বাট কেউ একজন বলটা মারছে আমার কাছে। সো বলটা সে আমার দিকে আসছে, হ্যাঁ সোজা গড়ি গড়ি সোজা বলটা আসছে। হাফ ওয়েতে মানে বলটা ঠিক রুমের মাঝামাঝি আসার পরে, হাফ ওয়েতে আসার পরে সাথে সাথে বলটা ডান দিকে টান দেয়। আচ্ছা, মানে হাফ ওয়ে আসার পর বলটা ডান দিকে যাওয়া শুরু করলো, একেবারে আমার চোখের সামনে জিনিসটা। মানে আমি
হঠাৎ করে বললাম যে হোয়াট দ্য হেল, মানে এটা কি হচ্ছে, বলটা তো সোজা, মানে ফিজিক্স তো বলে সোজা বলটা আমার দিকে আসবে একদম, এবং এখানে কোনো ঢালু জায়গা নাই, কিছু নাই, স্লোপের মতো কিছু নাই, নট যে খোলা জায়গায় আমরা মাঠের মধ্যে খেলছি, বাতাস, সেটা একটা বন্ধ একটা ঘরের মধ্যে। ফ্লোরের স্লোপ থাকলে বল আস্তে আস্তে মানে একটা স্লো কার্ভ থাকে, ধাম করে ওই স্লোপ টোপের এক্সপ্লেনেশন এগুলো তো মনে মনে কয়েক মাইক্রো সেকেন্ডে চিন্তা করছি, করার পরে আমি বলছি এটা কি হচ্ছে, বলটা ডান দিকে যাওয়া শুরু করলো এবং বলটা ডান দিকে যেতে যেতে অনেক দূর চলে গেল, বলটা পুরো রুমের লাস্ট মাথে চলে গেল এবং বিলিভ মি লাস্ট মাথে গিয়ে বলটা থেমে গেল, থেমে আবার বলটা ব্যাক করা শুরু করলো, মানে 1 সেকেন্ডের জন্য থেমেই বলটা আবার ব্যাক করে আবার আসছে, আস্তে আস্তে ঠিক যেখানে এসে টার্নটা করেছে ওই জায়গাটা ক্রস করলো, ক্রস করতে করতে বলটা কিন্তু আমার ডান দিকে গিয়েছিল সময়, হ্যাঁ মানে যে মেরেছিল তার লেফটে, আমার ডান, আমার ডান থেকে বলটা যেতে যেতে আমার চোখের সামনে দেখলাম আমাকে ক্রস করতে 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 বাম দিকে চলে গেল, বাম দিকে আরো সে কত 10 ফিটের মতন গেল, বলটা 10 ফিটের মতন যাওয়ার পরে বলটা ওইখানে ঘুরলো, মানে ক্লকওয়াইজ বলটা একটা ছোট একটা সার্কেলে ক্লকওয়াইজ বলটা ঘুরলো, একবার ঘুরলো, দুইবার ঘুরলো, সেকেন্ড টাইম ঘুরে বলটা থেমে গেল এবং থামার পরে বলটা দুইবার কাঁপলো, মানে শেক করলো, হাত দিয়ে নাড়ছে এরকম, এই যে একটা মানে কেঁপে বলটা থেমে গেল। এটা অ্যাকচুয়ালি আমি মুখে বলছি, মানুষ কতখানি বুঝতে পারছে আমি জানি না, বাট আমার চোখের সামনে আমি দেখেছি একটা বল গড়িয়ে গড়িয়ে আমার সামনে আস্তে আস্তে হঠাৎ করে বলটা আমার ডান দিকে টার্ন নিল, অনেক দূর গেল, আবার ব্যাক করে আমাকে ক্রস করে আরো বাম দিকে চলে গেল, গিয়ে বলটা ক্লকওয়াইজ দুইবার ঘুরলো, ঘুরে বলটা থেমে গেল, দুইবার কাঁপলো, বলটা থেমে গেল এবং এই জিনিসটা দেখার পরে এবং তখন দেখলাম কি যে ঘোষান ওরা খুব খুশি, অ্যাজ ইফ মানে লিলি আসছে খেলতে, ওরকম মজা, মানে এটাই তো হওয়ার কথা, আর আমি বলছি হোয়াট দ্য হেল, এটা কি হচ্ছে, এই জিনিস তো হওয়ার কথা না, এটা কেন হবে, একটা রুমের মধ্যে এটা হবে কেন। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, ওরা খুব খুশি, কিছুক্ষণ থাকলো, এটি তারপর আর কিছু হয় নাই, ওরা উঠে চলে গেল, ওরা উঠে চলে যাচ্ছে, তখন আমার সাথে তখন ছিল সে বলে যে শুনবে চলেন, আমি বললাম যে আমি যাবো না, আমি একটুক্ষণ আসি, আমার একটু সন্দেহ হচ্ছে, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমার চোখের সামনে এই টাইপের জিনিসপত্র আর ওরা হাসতে খেলতে খেলতে চলে গেল, তো এটা কিভাবে পসিবল। কারণ আমরা ঢাকায় মানে বাংলাদেশে যখন এই টাইপের জিনিসপত্র হয় এবং হয়েছে, তখন আমরা ঝাঁপিয়ে পড়ে আসে না লাইট টাইট নিয়ে, মানে কেমন মানে কিছু একটা হইলে আমরা দৌড়ে সেখানে যাই, আমরা ইনভেস্টিগেট করি, চিল্লাচিল্লি, মানে একটা জিনিস হইতেছে, এটা রেকর্ড হচ্ছে না কিছু, আর ওদের ব্যাপার হচ্ছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে দারুণ হয়েছে বলে তাহলে মানে এই টাইপের একটা ব্যাপার আর কি। সো ওরা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি যেটা করলাম, আমি সাথে সাথে আমার টর্চ বের করে আমি ফ্লোর দেখা শুরু করলাম, যেখানে এসে বলটা ডান দিকে টার্ন করেছে ওই জায়গাটাতে গেলাম, ওই জায়গায় ছবি তুললাম, মানে হাত দিয়ে ধরে ঘষে দেখলাম, মানে আমি বের করার চেষ্টা করছি কিছু একটা আছে, কিছু একটা ব্যাপার আছে, বলটা এভাবে ঘুরতে পারে না। বলটা নিয়ে বলটাকে অনেকক্ষণ ঝাঁকালাম, অনেকক্ষণ ধরে, মানে প্রায় আমি ওখানে বোধহয় 10-12 মিনিট আমি নষ্ট করেছি বল আর এই ফ্লোরের পিছনে খোঁজাখুঁজি করে, মানে ট্রাস্ট মি আমি কিচ্ছু পাই নাই, আমি এরকম কোনো কিছু পাই নাই যে বলটা রিক করা বা রিমোট কন্ট্রোল বা ম্যাগনেটিক কিছু দেয়া, আমি কোনো কিছু পাইনি এবং বলটা এরকম অবস্থা। এটা হওয়ার পরে আমি তখন ওখানে চলে আসলাম, আসার পরে তখনও কিন্তু আমার মধ্যে একটা ইয়ে যে এটা আচ্ছা ঠিক আছে বলটা কোনোভাবে ঘুরছে, এটা কোনো ব্যাপার না বলে আবার আমরা গেলাম দোতলায়, দোতলায় গিয়ে ঘুরে ঘুরলাম, ওই দোতলা শুনুন না, জাস্ট একটা ইন্টারাপ্ট করি, এগুলো যখন হচ্ছিল তখন ডিড ইউ ফিল এনিথিং? আমি এটা জিজ্ঞেস করতে চাই, আমি আমার কথাটা হচ্ছে এটাই যে বলটা যখন এগুলো হচ্ছে আমি কিন্তু কিছু ফিল করিনি, হ্যাঁ আমি যদি তখন ফিল করতাম তাহলে কিন্তু আমি প্রথমেই বিলিভ করে নিতাম যে হ্যাঁ সামথিং ইজ রং, আমি কিছু ফিল করতেছি না কিন্তু এটা হচ্ছে কেন। ওকে, সো এইসব জিনিসপত্র গেলাম আমি দোতলায়, দোতলায় তো আবার সেম বোরিং জিনিসপত্র হচ্ছে, দোতলার পরে দোতলাতে তখন আমরা ছিলাম, দোতলা থেকে না একতলায় নেমেছিলাম, রাইট, তো একতলা থেকে আবার দোতলায় গিয়ে দোতলা থেকে চলে গেলাম 3 তলায়, এটা হচ্ছে 4 তলা একটা বিল্ডিং আর কি, হ্যাঁ 3 তলায় গেলাম, 3 তলায় যাওয়ার পরে প্যাসেজের ওখানে আছি, তো ওখানে বসে থাকা অবস্থাতে হঠাৎ করে ওই এইমি সে বললো যে আমরা এখানে একটু বসি, এই সে একটা ইকুইপমেন্ট বার করলো, এটা একটা লেজার গ্রিড ইকুইপমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট, এটার থেকে চারিদিকে লেজার মারে, একটা রে না অনেকগুলো ক্রস, পুরো রুমটা একটা ক্রস, একটা লেজার শেপ হয়ে গেল আর কি, গ্রিড হয়ে যায়, একটা লেজার একটা গ্রিড হয়ে যায়, এটা অনেক দূর পর্যন্ত যায়, প্যাসেজটা তো অনেক লম্বা, পুরো প্যাসেজ লেজার গ্রিড, ওরকম একটা অবস্থা থাকার সময় তখন আমাকে আবার বলতেছে যে এটা হচ্ছে লেজার গ্রিড, এটা নতুন একটা জিনিস, এটা আমরা গোস্ট হান্টার সিজনিং ইউজ করছি, এবং সে বললো যে এটা তোমাদের এটা দরকার,
তোমাদের একটা দিব। বাই দ্য ওয়ে এই জিনিসটা আমাকে তারা দিয়েছে পরে পোস্ট থেকে, আমরা নিয়েছি। এনিওয়েজ এটা আমরা সো এটা আমরা নেক্সট ডে ইউজ করবো মানে ইনভেস্টিগেশন। এনিওয়েজ লেজার গ্রিডটা দিল, তারপর বললো যে এই লেজার গ্রিডটা দেওয়ার কারণ হচ্ছে সব দেয়ালে লেজার মারা এখন, রাইট? সো এর মাঝখানে দিয়ে কেউ যদি হেঁটে যায় তাহলে কিন্তু লেজারটা দেয়ালে পড়বে না, ওর গায়ে পড়বে। সো যখন দেয়ালে পড়ছে 10 ফিট দূরে, আর যখন 1 ফিট সামনে গায়ে পড়ছে, লেজারের লাইনটা কিন্তু একটু সরে যাবে। সো আমরা যদি লাইনের দিকে খুব টাকা থেকে কখনো যদি লাইন একটু সরছে, তার মানে কিছু একটা যাচ্ছে, মানে মেটাল সলিড কোনো মানে সলিড কোনো একটা কিছু যাচ্ছে। আর যদি হাফ সলিড হাফ এক্সাক্ট একটা কিছু যায়, তখন জিনিসটা কাঁপে। ধোঁয়াটা ছাড়লে একটা লেজারের মধ্যে যদি আমরা ধোঁয়া দিই, তখন কিন্তু ধোঁয়াটা কাঁপতে কাঁপে। সো এই জিনিসটা হয়। সো প্রথমে তারা এটা করলো, করার পরে তারা দুইটা ইয়ে দিল, টর্চ লাইট রাখলো ওখানে। দুটা টর্চ লাইট সোজাসুজি, ওই টর্চ লাইটের মুখটা হচ্ছে সিলিং এর দিকে ফেস করা। আপনি একটু পিছন থেকে আসেন, আপনি আমাদের কিন্তু কালকে বলছিলেন যে ব্রেকেই সাইজ হয়ে গেছিলেন। না না, ওইটা তুমি ভুল বলছো, চাপতে আমি ওরকম লেজার রাখা। তো দুইটা কি বলে টর্চ লাইট তারা মাটির মধ্যে রাখলো লম্বলম্বি, মানে টর্চ লাইটের মুখটা হচ্ছে মানে আলোটা হচ্ছে বের হবে, সেটা হচ্ছে সিলিং এ ফোকাসটা পড়বে, এইভাবে দুটো টর্চ লাইট পাশাপাশি রাখলো। আমি বললাম যে এখন কি করতেছো এটা? তখন বললো যে এই লেজার গ্রিড এর মাঝখানে টর্চ লাইট। সো আমরা এখন স্পিরিটদের কনভিন্স করার চেষ্টা করবো তারা যাতে এই টর্চ লাইট গুলো অন করে, আরো কিছু জিনিসপত্র রাখছে আর কি, যে এগুলো যাতে অন অফ করে, কিছু একটা করে। এবং এটা করার সময় আমরা লেজার গ্রিডে আমরা কিছু ধরা পড়ে নাকি এটা দেখবো আর কি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন। আর আমি মনে মনে বলি ইয়া রাইট, তোমরা বললে আর এসে টর্চ লাইট জ্বালাই দিলে তোমার চা করতো। মানে তো মানে ওই বলের ব্যাপারটা তো ওই যেটা হয় আর কি, যে কিছু ফিল যদি আমি করতে না পারি, আমি জিনিসটা বিলিভ করতে চাই না। আমি এখন কিছু ফিল করতে পারতেছি না, সো আমি বলছি আচ্ছা ঠিক আছে ফাইন। তোরা রাখলো, রাখার সাথে সাথে তখন আমার বললো তোমার একটা টর্চ লাইট আছে না? আমি বললাম হ্যাঁ আমার একটা টর্চ আছে, ম্যাক লাইট, বলে এটা দাও, বলে ওইটা দিলাম। ওইটা তার পাশে রাখলো, পাশাপাশি 3টা টর্চ লাইট খাড়া করে রাখলো। তারা টর্চ লাইট 3টা রেখা বসলো, বসে তারপরে এই গল্প শুরু করলো। মানে সে মাঝে মধ্যে কথা বলে যে তোমরা যদি এখানে কেউ থাকো, আমাদের কথা যদি শোনো, তাহলে তোমরা এখানে আসো, যে টর্চ লাইট রাখা আছে, লেজার বিট রাখা আছে, তোমরা একটা কিছু নাড়াও, একটা কিছু করো, সো দ্যাট আমরা বুঝতে পারি যে তোমরা এখানে আছো। এবং তারপরে আবার এই কথা বলে উই মিন নো হার্ম, মানে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা তোমার ফ্রেন্ড, তোমরা আসো। মানে আমি বলছি যে আমরা যখন এখানে করি, আমরা উল্টা আমরা আমরা বুঝানোর মানে উল্টা করি আর কি। ওরা আমরা চাই এখানে না থাকুক বা চলে যাক, এখানে চলে যাক, মানে আসো, বাট মানে এরা বলতেছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আর উল্টা আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এটা কেমন কথা? আমার কাছে ওদের টেকনিকটা অন্যরকম, মানে কিন্তু আবার ইন্টারেস্টিং। মানে মানুষই বলছে যে মানুষকে ভয় পাওয়া, আমাদের ভয় পেও না, আসো, কোনো অসুবিধা নেই। আর উল্টা দিকে আমরা বলি যে আমাকে ভয় দেখিও, ওইটাই আর কি, সেটাই। সো এনিওয়েজ তারা এরকম করতেছে। এবং আমরা স্লাইটলি এগ্রেসিভ, আমরা সাহস থাকলে আমরা একটু বলি হ্যাঁ সাহস থাকলে, মানে আমরা একটু এগ্রেসিভ, মানে আমরা একটু বাজে ব্যবহার করি, সেজন্যই বোধহয় আমাদের প্যারাটারা না প্যারাটারা জানি না, বাট এই ব্যাপারটা নিয়ে আলাপ করতেছিলাম ওদের সাথে। ওরা বললো যে কখনো এই জিনিসটা করো না, মানে ওদের খ্যাপানোর তোমার দরকার নেই, তোমার খ্যাপানোর দরকার নেই, তুমি ফ্রেন্ডলি ভাবে ওইভাবে তুমি যদি কথা বলো, যদি গুড স্পিরিট হয়, তাহলে ও আসবেই, এসে তোমাদের দেখা দিবে যে হ্যাঁ আমরা আসি। তোমাদের তো এই জিনিসটা রেকর্ড করা, ডকুমেন্ট করা দরকার, ডকুমেন্ট তোমরা এমনি করতে পারবে, চেতায় দিলে কি দরকার, মানে এটা খারাপ দেখায়। যেমন আরেকটা চ্যানেল আছে, আরেকটা অনুষ্ঠান আছে ঘোস্ট অ্যাডভেঞ্চার্স। ঘোস্ট অ্যাডভেঞ্চার্স এর ট্যাকটিক্সটা ছন্দ, ওরা অকথ্য ভাষায় গালাগালি করে, ওগুলো পরে কিন্তু কাইটে দেয়, ওগুলো দেখেন ওরা জঘন্য কথাবার্তা বলে, আর সবগুলোর মানে মেজাজ খারাপ করে দেয়, তারপরে দৌড়ানি খায়, আবার ওরা দৌড়ানি খায়, এইটা জিনিসপত্র হয়। তো এখানে তারা খুব ভদ্র হয়ে কথা বলতেছে যে আসো, এই করো এই করো, এইগুলো বলতেছে। আমরা বসেছি 10 মিনিট 15 মিনিট, 45 মিনিটস পার হয়ে গেছে। মানে বসে থাকার অভ্যাস আমাদের আছে, আমরা একবার সিলেটের একটা ইনভেস্টিগেশনে আমরা 3 রাত বসেছিলাম, তারপরে 1 রাতের জন্য ঢাকা আসছি, 1 রাত পরে আবার গিয়ে আবার 3 রাত বসেছিলাম, এরকম আমাদের 4th টাইমে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স আছে। সো এই জিনিসটা আমরা পারি বসে থাকতে, এটা আমরা করতে করতে অভ্যস্ত 1.5 বছরে। বসে আছি, বসে থাকতে থাকতে হঠাৎ করে মানে খুব অসম্ভব রকম একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে এত লেজার গ্রিডের মধ্যে কোন লেজার কাঁপতেছে না কাঁপতেছে এটা তো আমার বোঝার কথা না, মানে আর ওরা এক্সপার্ট। সো হঠাৎ করে বলেছে কি যে লোকের দিক গ্রিড বলতেছে, আমার যে কোথায় মানে বিশেষ করে বলছে, বলছি দেখো এইগুলো বলতেছে, কিন্তু ওর কথা শেষ হয় নাই। ওর কথা শেষ হওয়ার আগে ঠাস করে আমার টর্চ লাইট অন হয়েছে আমার চোখের সামনে।
আমার চোখের সামনে একটা আমার টর্চ লাইট, এটা গোস্ট অ্যান্ড টর্চ লাইট না, এটা মানে হোম ডিপো থেকে কেনা নতুন একটা টর্চ লাইটটা চোখের সামনে অন হয়েছে এবং তখন অন হওয়ার সাথে সাথে আমার সাথে তমাল ছিল, সে বলতেছে সৌভ ভাই টর্চ লাইটটা অন হয়ে গেছে, আপনি দেখতেছেন? আমার বলছি হ্যাঁ অন হয়ে গেছে। মানে আমরা বলতেছি এটা কি, মানে কেউ নাই সামনে, কেমন টর্চ লাইট অন হবে কেমন? এবং এটা হচ্ছে একদমই মানে ওদের কিছু হলে হয়তো কোনো একটা ঝামেলা থাকতো বা কিছু, এটা এটা আমাদের টর্চ, আপনার টর্চ, হ্যাঁ সেটাই আপনার টর্চে টর্চটা অন হলো এবং আমরা তখন বসে আছি, যা ঠিক আছে। তখন এমি বলে কি যে এই টর্চটা অন হয়ে গেছে, আমরা বুঝতেছি সে জোরে জোরে বলতেছে এটা ম্যাল ফাংশনের কারণেই হতে পারে। সো টর্চটা যদি অফ হয়ে যায় তাহলে বুঝবো যে একটা কিছু আছে। ওর কথা শেষ হয়নি, টর্চ লাইট অফ হয়ে গেছে, মানে কথাটা শেষও করতে দেয়নি, টর্চ লাইট অফ। তারপর বলতেছে কি যে পাশে একটা পার্পল কালারের একটা টর্চ লাইট ছিল, এটা ওদের। বলছে পার্পল টর্চ লাইটটা যদি জ্বলে তাহলে খুব ভালো হয়, তোমরা একটু পার্পলটাও জ্বালাও, তাহলে আমরা বুঝবো, আমরা পুরোপুরি শিওর হবে এটা তোমরা একটু জ্বালাও। মানে ওরা পুরো মানে নর্মাল ফ্রেন্ডের মতন, যে এই বাংলাদেশ থেকে এসেছে এত দূর থেকে ওরা দেখতে আসছে, তোমরা একটু কিছু করে দেখাও। মানে এখন অ্যাজ ইফ মানে বাসায় গেছি, হ্যাঁ মা তুমি গান গাইতে পারো একদম। হ্যাঁ মানে আমি খুব অবাক এবং বিশ্বাস করবো না, চোখের সামনে পার্পল টর্চ লাইট অন হয়েছে। এবং আমি তখন বলছি যে এগুলো কি হচ্ছে, মানে ওইটাই আমি বলছিলাম যে এটা যদি ওদের টর্চ লাইট হতো, ওদের জিনিস হতো, এটা আমি পাত্তে দিতাম না। আচ্ছা ঠিক আছে, এগুলো বহুত আছে, এগুলো বুঝি, আমরা হাইটেক। কিন্তু এই জিনিস আমার টর্চ লাইট ওরা কেমনে অন করবে সেটা আমি এখনো জানি না, এবং কেমনে অন হলো এটা জানি না। এই একটা ইনসিডেন্টের পরে তারপর থেকে আমি, তখনও কি আপনি কোনো কিছু ফিল করছিলেন না? তখনও আমি অ্যাকচুয়ালি কিছু ফিল করতেছি না। আচ্ছা, আমি দেখে একটু অবাক হয়েছি যখন ওই টর্চ লাইট অন অফ হয়েছে, তখন আমি বলতেছি যে এটা কি হচ্ছে, এরকম একটা জিনিস। আচ্ছা, এসব জিনিস হচ্ছে, হওয়ার পরে আচ্ছা ঠিক আছে ফাইন, দোতলায় তিনতলায় আমরা অনেকক্ষণ ছিলাম, থাকার পরে তিনতলায় অনেকক্ষণ আসি, থাকার পরে আমরা এখন ইয়ে করবো, চারতলায় যাবো। তো চারতলায় যাইতে যেতে আমার স্ত্রী বলতেছে যে চারতলাটা হচ্ছে খুব বাজে, আমার চারতলায় ইউজুয়ালি যেতে ভালো লাগে না। আচ্ছা, আমি বলি যে এরা বলতেছে চারতলায় যেতে ভালো লাগে না, এটা কেমন হতো, এটা কেন কিসে? ওই না তেমন কিছু না, বাট মানে আই ফিল আনকমফোর্টেবল। আচ্ছা, whenever I been there, মানে it was different. ঠিক আছে ফাইন, চারতলার কি হবে, মানে আমি ততক্ষণে মানে ভয় পাইতেছি, একটু অবাক হচ্ছি, কিন্তু তারপরে একটা কিন্তু, মানে এটা একটা বড় একটা টিভি চ্যানেলের লোকজন, এদের কাজ হচ্ছে ম্যাজিশিয়ানের মতন ম্যাজিক দেখানো বা ভয় দেখানো। সো এদের হয়তো বা হাইটেক অনেক কিছু আছে যেগুলো আমাদের নাই। সো মানে একটা কোশ্চেন কিন্তু তখনও ছিল। ওকে, বাট দ্য মিনিট আই স্টেপড ইনটু ইট, মানে চারতলার আমি ফ্লোরে পাটা দিলাম, পাটা দেওয়ার সাথে সাথে আমি বুঝলাম যে সামথিং ইজ ভেরি রং হিয়ার। এবার আপনার ফিল করতে, এবার আমি ফিল, মানে আমি এতটুকু বলবো যে আমি লাইফে অনেক জায়গায় গেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এই যে একটু আগে বলছিলাম কাছাকাছি থেকে শ্মশানঘাটে গেছিলাম। সো অনেকভাবে ভয় পেয়েছি, বা অনেক সময় মনে হয়েছে যে অনেক কিছু আছে এখানে। এইটাই আমরা একটা যে খুলনা ডিভিশনে যে বাসে, ওই বাসে আমরা গিয়ে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, বাট সবকিছুতেই যাওয়ার পরে সাথে সাথে না, মানে একটু অ্যাটলিস্ট টাইম বা একটু কেমন জানি অস্বস্তি লাগতে থাকে, তার আস্তে আস্তে বাড়তে থাকে। বাট দ্য মিনিট মানে আমি চারতলায় আমি জাস্ট পাটা দিয়েছি ফ্লোরের মধ্যে, মানে আমি স্টেপ অন ইট, মানে আমার মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং, মানে চারতলাটা প্রবলেম আছে। মানে সাথে সাথে আমার মনে হচ্ছে যে খুবই খারাপ একটা জায়গায় আমরা আছি, এই জায়গাটা ভালো না। আমি জানি না কেন আমার এটা হয়েছে, বাট এটা হয়েছে সিরিয়াসলি, আই এম নট জোকিং, আই এম নট কিডিং। এটা আমার এখানে কনভিন্স করার কিছু নাই, যাদের বিশেষ করে করবে যারা করবে না, বাট আমি ফিল করেছি যে সামথিং ইজ ভেরি রং হিয়ার। এবং ওই সিঁড়ি দিয়ে আমরা প্যাসেজটাতে উঠলাম। প্যাসেজে ওঠার পরে আমরা সিঁড়িটা দিয়ে যেখান দিয়ে উঠলাম ওটার ডান দিকে, মানে আমরা মাঝখানে উঠেছি বিল্ডিংটার। সো ডান দিক দিয়ে প্যাসেজের লাস্ট মাথা আছে, বাম দিক দিয়ে প্যাসেজের লাস্ট মাথা আছে। আমরা মিডলে একটা জায়গা দিয়ে সিঁড়িতে চারতলায় উঠলাম। ওঠার পরে আমি জাস্ট ডান দিকে তাকিয়েছি, মানে আমি সিঁড়িতে প্যাসেজে উঠলাম, ওঠার পর একটা লম্বা একটা প্যাসেজ, মানে লম্বি। তো আমি প্যাসেজের ডান দিকে তাকিয়েছি লাস্ট মাথা পর্যন্ত। তাকানোর সাথে সাথে মানে মাঝখানে না কিছু কি বলবো দরজা আছে। আচ্ছা, মাঝখানে বেশ কিছু লোহার দরজা, মাঝখানে দরজার ফাঁক দিয়ে আবার একটা ছোট জানালা, ওই সেটটা দেখা যায় আর কি, ওই সাইডে কি দেখা যায়। তো এই চারতলাটাতে, আচ্ছা চারতলার আর কিছু কাহিনী আছে। এই আসলে আমি ক্রিমিনালি ইনসেন্ট কিছু লোকজনদের রাখা হতো, যারা এত বেশি ইনসেন্ট তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মানে মানুষজন মারতো, এই করতো, ক্ষতি করতো। পুরো বদ্ধ পাগল যাদের বলে আর কি, যাদের ওই যে বেরি দিয়ে বা চারতলা একটা সেকশন আছে, ওখানে ওদের রাখা হতো। এবং একটা লোক আরেকটা পেশেন্টকে ওই
প্রচন্ড ভাবে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, তারপরে মাটিতে ফালায়। মাটিতে ফালানোর পরে একটা স্টিলের খাট ছিল, খাটের পায়া দিয়ে মানে খাটটা দিয়ে বাড়ি দিতে দিতে ওর মাথা পুরা ছাতলায় ফেলছিল আর কি। এইভাবে মারছিল একজনকে, তারপর আরেকজন আসলে ওকেও স্টার্ট করছিল। মানে অনেক বাজে বাজে ঘটনা আছে এখানে। তো এই জায়গাটা এমনি একটু অন্যরকম। এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি আমি শুনেছি পরে, তখন জানতাম না, যখন ঢুকছিলাম আর কি চারতলায়। সো ঢোকার পরে চারতলায় আমি জাস্ট ডান দিকে তাকানোর সাথে সাথে আমার মনে হয়েছে অনেক দূরে, মানে প্যাসেজের লাস্ট মাথায় আমি একটা কিছু দেখছি, মানে গ্রিন কালারের সবুজ। সবুজটা মানে ড্যাম্প টাইপের সবুজ না, বেশ ব্রাইট উজ্জ্বল ধরনের সবুজ, লেজারের মতো অনেকটা এরকম ধরনের। জোনাকির চেয়ে জোনাকি তো ঘোলা, একটু একটু ঘোলা, এটা স্টার টাইপের। এটা বেশ ব্রাইট, এটা আমি ঠিক বুঝতে পারছি না, বেশ ব্রাইট। একটা আলো না, কি বলবো, অনেকগুলো আলো, অনেকগুলো, মানে একটা না, প্রায় 12-14টা ছোট ছোট আলো টাইপের। মানে 12-14টা জোনাকি পোকা যদি অনেক ব্রাইট হতো, অনেক সবুজ হতো, এবং তারা যদি প্রচন্ড ফাস্ট উড়াউড়ি করতে পারতো, তাহলে যেরকম একটা জিনিস হয়। ওকে, ভয়ঙ্কর ভাবে লাফালাফি করছে আকাশের মধ্যে, মানে প্যাসেজের মধ্যে লাস্ট মাথায়। আমি ওটা দেখি, আমি জাস্ট আমার স্বভাব অভ্যাসবশত আমি দৌড় দিচ্ছি ওখানে দেখার জন্য জিনিসটা কি, আমার এটা বের করতে হবে। ইউজুয়ালি কি হয় যে এরকম দিকে একটা জিনিস দৌড় দিই, সাথে সাথে জিব্রান আর সাকিব দৌড়ে আসতে থাকে সামনে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমি যখন দৌড়ানো শুরু করলাম বুঝলাম আমার সাথে কেউ নাই, এখানে তো বহুত স্টিপ নাই, আমি একা। আমি দৌড়াইতেছি, দৌড়াইতে আমার পাশে তমাল ছেলে ছিল, আমি তমালকে জাস্ট বলছি, তমাল তুমি দেখছো? তমাল বলে হ্যাঁ সময় দেখছি, দেখছি। আচ্ছা, আমি দৌড়েছি, তমালের সময় থামেন, কেউ নাই, থামেন। আমি তো তখন দৌড়ে অনেকখানি চলে গেছি, দেখলাম যে তমালও আসছে না। ঠিক ওই সময় স্টিভ দূর থেকে কোথা থেকে যে দৌড়ে আসতো, আইসা বললো যে মানে সেও দেখছে আর কি। আমরা দুজনই তখন দৌড়, ওর হাতে ক্যামেরা, ও দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, দৌড়ে লাস্ট মাথায় গেলাম। লাস্ট মাথায় যাওয়ার আগেই লাইটটা থাপ নাই, হঠাৎ করে নাই, লাস্টটা পুরোপুরি ভ্যানিশ, লাইটটা নাই। আমরা ওখানে দাঁড়ালাম, বললাম যে এটা কি, বলে যে এর আগের বার যখন আমরা আসছি আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, বাট এই জিনিস আমরা আগে কখনো দেখিনি, এটা আমরা ফার্স্ট দেখলাম। এটা প্রথম কি হলো, তো ডকুমেন্টেশন কতখানি হয়েছে জানি না, বাট যতখানি হয়েছে মানে ওরা খুব একটা খুশি না যে পুরোপুরি হয় জিনিসটা ভিডিও করতে পারেনি। বাট এটা নিয়ে আমরা তখন অনেকক্ষণ কথা বলতেছি, এবং ততক্ষণে কিন্তু আমি কিন্তু এতটুকু টের পেয়ে গেছি যে এই ফ্লোর মানে একদম এই ফ্লোর একদমই নিরাপদ না আর কি, মানে ওই টাইপের এই ফ্লোরের প্রবলেম আছে। তো তখনই অ্যাকচুয়ালি আমি কথা বলা শুরু করলাম যে এই ফ্লোরে কি হয় না হয়। তখন আমাকে বললো যে এখানে ক্রিমিনাল সিনদের রাখা হতো, এখানে এইভাবে 2টা মার্ডার হয়েছিল একটা রুমের মধ্যে, ওই রুমের মধ্যে এই হয়েছে। তারপরে যে রুমের মধ্যে মার্ডার, ওই রুমের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে আমরা তো সব রুমে যে ছবি টবি তুলতেছি, হ্যাঁ, তো ওই রুমের ওই ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতো, ওই রুমে ছবি তুললো। ছবিটা হচ্ছে আমি আর হচ্ছে তমাল ছেলেটা, সে আর ছবিটা তুলতেছিল হচ্ছে যে স্টিভ। সো আমার সাথে ট্যাঙ্গো আরেকজন আছে, আমরা 3জন দাঁড়ায় আছি। তো ছবি তুললে 2টা সে একটা মুখ দিয়ে একটা বাজে ভাষা বললো যে ওয়াট দ্য হেল টাইপের একটা জিনিস বললো, যে হেল বলে নেই, অন্য জিনিস বলছে। বললাম যে কি ব্যাপার, বলে যে ছবি আসেনি। বলে দেখলাম যে পুরো সাদা, মানে ছবিটা হচ্ছে ওভার এক্সপোজ হয়ে যেটা হয়, পুরো সাদা একটা ছবি আসছে। আমি বললো যে আবার তুলো, সেকেন্ড টাইম ছবি আসলো না, থার্ড টাইম ছবিটা, এটা তো অটোমেটিক ক্যামেরা ছবি উঠছে, ভুলার কথা না। তো 2-3 বার হলো, এবং ওই যখন ওভার এক্সপোজ 2বার ছবি হলো, হওয়ার সাথে সাথে দেখলাম সবাই সবার দিকে তাকাচ্ছে। আমি বললাম যে তারা নিজেরা একটা কিছু করতেছে, যে সামথিং ইজ রং। এবং ওই টিমের বাকি ছিল যে ওদের ওয়্যারলেস করলো, ওরা আবার আসলো, তখন আবার ওই 6-7 জন আমরা একসাথে হয়ে গেলাম। হওয়ার সাথে সাথে তারা দেখলাম যে এখানে ওই যাবতীয় ইকুইপমেন্ট বসানো শুরু করছে। আমি তখন বললাম যে এটা কি হতেছে, ওরা ততক্ষণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সব বের করে মাপা শুরু করছে, যে বললো যে এখানে প্রবলেম আছে। আমি বললাম যে এই এতক্ষণে পাইছে, আমি বললাম যে এই জিনিসটা আমি তোমাদের বলতেছি যে 4 তলায় প্রবলেম আছে। আমি তোমাদের 1 তলা 2 তলা 3 তলা ভুয়া, এখানে কিচ্ছু না। ওই এক জায়গায় খালি বল নড়ছে কি নড়ে নাই, ওই লাইট জ্বলছে কি চলে নাই, আমি বুঝি না, এইগুলা হয়েছে, কিন্তু এইখানে কিছু আমি এখন ফিল করতেছি, এতক্ষণ আমি কিছু ফিল করিনি। ওকে, ওই টিমও তখন সিরিয়াস হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এই ব্যাপার হাবিজাবি এগুলো হইতে তারপরে আমরা যেটা করলাম যে আমরা ভৌতিষ্ঠ যেটা করি এরাও ওটা করে, দেখলাম যে 2 ভাগে ভাগ হয়ে গেল, আলাদা 2 ভাগ হয়ে গেলাম। এক ভাগে হচ্ছে আমাদের সাথে ছিল হচ্ছে স্টিভ আর আরেকটা ছেলে, ওই গোস্ট হান্টার্স এর ক্রু টাইপের কেউ, মেন কেউ না, ছিল এমি আর ট্যাঙ্গো। আচ্ছা, ওরা ছিল গোস্ট হান্টার্স এর, বাকি 2জন ছিল। আমাদের এই টিমের মধ্যে আমরা এখানে বসেছি, আমরা কথাবার্তা বলতেছি, আলাদা হয়ে গেছে, আরেকটা টিম আলাদা। তা ওই 4 তলার প্যাসেজের ওইখানে আমরা
মাটির মধ্যে বসলাম, বসে আবার বসে থাকতে থাকতে ওরা কথা বলা শুরু করলো যে ততক্ষণে কিন্তু সবকিছু মোটামুটি কি বলবো এটারে যে কমপ্লিট সব মেশিন সব হয়ে গেছে। আমরা বসে আছি, তখন তারা বলতেছে হঠাৎ করে স্টিভ বলা শুরু করছে যে আমরা জানি তোমরা এখানে এক্সিস্ট করো, এখানে আছো, আমরা জানি, ওই যে সেম জিনিস উই মিন নো হার্ম। বাট ততক্ষণে কিন্তু আমার কিন্তু ভিতরে কিন্তু খবর হয়ে গেছে উই মিন নো হার্ম মানে কি। আমার তো মনে হচ্ছে এরা উল্টা বলবে যে তোরা এখানে কি আছে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। তো ওরা খুব কুললি বলতেছে যে কোনো এরাই তোমরা আসো, তোমরা দেখা দাও, আমাদের সামনে আসো, একটা কিছু করো, সো দ্যাট আমরা বুঝি তোমরা আসো, এইটাই, তোমরা আসো, এটা প্রে করতেছে। তা এই কথাবার্তা চলতেছে হঠাৎ করে টাং করে একটা আওয়াজ হয়েছে অনেক দূর থেকে, মানে জিনিসটা লাস্ট মাথায় আওয়াজটা কিরকম আমি বলি, কোন ওই পাইপ, পানির পাইপ বা এইসব কিছুর মধ্যে যদি রড দিয়ে আমরা বাড়ি দিই একটা আওয়াজ হয় না, একটা টাং, একটা একদম, হ্যাঁ ঠিক ওই একটা আওয়াজ, এবং আওয়াজটা অনেক দূর থেকে, মনে হচ্ছে কি যে প্যাসেজটা করে লাস্ট মাথা থেকে আসছে। আচ্ছা, ওখান থেকে একটা আওয়াজ আসলো যে আচ্ছা এটা যে কোনো আওয়াজ হতেই পারে ব্যাপার। তারপরে ধাপ করে একটা আওয়াজ, বুঝলাম যে এটা আরেকটু সামনে। ওকে, তারপরে আবার ধাপ একটা আওয়াজ সামনে, তারপরে হাঁটার আওয়াজ, একটা কিছু হাইট আসতেছে, আচ্ছা আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে এরকম একটা জিনিস হলো যে মানে পুরোপুরি ভাবে আমি ফিল করছি যে রাসেল, এই যে আমার কিন্তু এখন তুমি এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি দেখতে পাচ্ছি, পুরো আমার সামনে দেখতে পাচ্ছি গুজবাম্প। আমার এখনো লং দাঁড়িয়ে গেছে, আমার এখনো ফিলিংটা মনে আছে যে তখন মনে হচ্ছিল যে খুব খারাপ একটা কিছু, অশুভ কিছু একটা জিনিস আসতেছে আমাদের সামনে, আসতেছে, কিন্তু আমরা কিন্তু কাউকে দেখছি না। মানে আমি তখন পুরোপুরি স্টিভ বসে আছে, আমার পাশে তমাল চুপ করে বসে আছে, স্টিভের চেহারা ততক্ষণ গোমরা হয়ে গেছে, মানে বুঝতেছি সামথিং ইজ রং, যে এখন এখানে একটা কিছু হইতেছে যেটা তারাও একটু এখন টেনশন ভয় পাচ্ছে বা কিছু একটা। তো একটা জিনিস প্যাসেজ থেকে, এবং ভয়ঙ্কর মানে আওয়াজগুলো যে হচ্ছে না, মানে এক একটা রুম ক্রস করতেছে আর মনে হচ্ছে কি তারা জানান দিচ্ছে যে এই রুম ক্রস করলাম, ঠাস একটা আওয়াজ করতেছে, ধাপ ধূপ, এই করতে করতে আওয়াজ অনেক সামনে আসতেছে, মানে আওয়াজটা আস্তে আস্তে একেবারে আমাদের কাছে আসলো। আর ঠিক তখন ওই ভৌতিস বলতেছে গস্ট হান্টার্সের যে আরেকটা টিম, ওরা ঠিক অপোজিট জায়গা থেকে ওরা আবার ঢুকতেছে, ওরা ঢোকা শুরু করলো, প্যাসেজ মধ্যে আসলো, ওদের হাউকাউ কথাবার্তার সাথে সাথে আওয়াজটা সব বন্ধ হয়ে গেলো, সবকিছু চুপচাপ, কিচ্ছু না। আচ্ছা, সাথে স্টিভ বললো চুপচাপ, বললো, ওরা সাথে চুপ হয়ে গেল যে সামথিং ইজ হ্যাপেনিং, আমরা চুপ হয়ে যাই, সব চুপ, আমরা কেউ কোনো কথা বলতেছি না, আওয়াজটা সব বন্ধ। তারপরে হচ্ছে পায়ের আওয়াজ, কাঠের ফ্লোরের মধ্যে কেউ হাঁটলে যেটা হয়, ওখানে খালি পায়ে ওই কাঠের ফ্লোরের মধ্যে হাঁটতেছে, কেউ একজন হাইটে আসতেছে আমার সামনে, একেবারে সামনে আসতেছে মনে হচ্ছে। এবং একটা সময় মানে এরকম একটা ফিলিং হলো যে কেউ একজন হাঁটতে হাঁটতে আমাদের সামনে দিয়ে, আমাদের মাঝখানে প্যাসেজের জায়গাটা সামনে দিয়ে এসে, তুমি যদি হাইটে যাও আমরা বুঝবো না যে একজন হাঁটতেছে, পায়ের আওয়াজটা দূর থেকে আস্তে আস্তে সামনে আসলো, সে 10 ফিট দূর থেকে শুরু হলো, আমাদের ক্রস করলো, মনে হলো কি আমাদের পাশ দিয়ে কেউ হাইটে যাচ্ছে, মানে কেউ কাউকে দেখতেছি না, বোঝা যাচ্ছিল, মানে পুরো বুঝতেছি কেউ হাঁটতেছে, মানে একদম চোখে কিছু দেখতে পাচ্ছি না। এবং ওই সময় আমি সবাইকে দেখতেছি, সবাই স্টিফ, মানে পুরো মূর্তির মতো দাঁড়ায় আছে, কেউ কোনো শব্দ করছে না। আমি বললাম যে আমাদেরও হয়ে থাকতে হবে, কিছু করা যাবে না এখন, যে আমাদের ক্রস করতে করতে আওয়াজটা আস্তে আস্তে পিছনে যাচ্ছে, আস্তে আস্তে প্যাসেজের দূরে চলে গেল, মানে মিলে গেল। আচ্ছা, মিলাই গেল, সব চুপ। হঠাৎ করে দেখলাম যে সবাই বলে যে হ্যাঁ, একজন বলে ডিড ইউ গেট ইট, বলে হ্যাঁ গট ইট, এই টাইপের সবকিছু, মানে সবাই রেকর্ড করছে নাকি ইকুইপমেন্ট, মানে ওরা তো আছে ওদের চিন্তা নিয়ে, তো ওরা খুব স্যাটিসফাইড, হ্যাঁ পাইছে। দেয়াল, আমার পাশে তমাল বাম দিকে, তার পিছনে হচ্ছে দেয়ালের মতন, আর আমার ডান সাইডে আছে হচ্ছে গিয়ে, বাম সাইডে তমাল, ডান সাইডে হচ্ছে দরজা, আর আমাদের সাথে কেউ নাই, আর আমাদের সামনে 3-4 জন ওরা দাঁড়া আছে। আমরা কথা বলছি, হঠাৎ করে তমাল আমাকে বলে, ফিসফিস করে বলে যে শুনবে কি আপনি কি আমার ঘাড়ে হাত রাখছিলেন? আমি বললাম যে না, আমি তোমার ঘাড়ে হাত রাখি, শুনবে চলেন। আমি সাথে সাথে ঘুরলাম, দেখলাম যে এই ও ঘুরতে চলে না, আমিও ঘুরছি, এবং স্টিভ, ট্যাঙ্গো, এমনি সবাই বুঝছে সামথিং ইজ রং। ওরা বলল জাস্ট গেট আউট অফ হিয়ার। আমরা মোটামুটি লিটারালি মানে ঠিক দৌড়াই নেই, কিন্তু যত ফাস্ট হাঁটা যায় আমরা ঠাট্টা করে আমরা জাস্ট 4 তলার থেকে যে কে কত ফাস্ট আমরা নিচে নামতে পারি। নিচে মানে কি, আমাদের তো সিঁড়িতে যেতে হবে, সিঁড়ি না থাকলে আমরা নিজে লাফ দিয়ে নামতে হবে, আমাদের সিঁড়িটা অনেক দূরে আমরা জানি। এবং ওই যে সিঁড়ি, এই যে 30 ফিটের মতন দূরে, মানে সিঁড়িটা বা 20 ফিট কতখানি আমার মনে নেই, কিন্তু মনে হয়েছে যে আমরা 50 মাইল হাঁটতেছি, যে কখন সিঁড়িটা আসবে কেউ কোনো কথা বলতেছি না। এবং বিশ্বাস করবো না আসলে, সিঁড়ি থেকে জাস্ট মানে আমরা জাস্ট ওই ফ্লোর থেকে যে সিঁড়িতে উঠে কয়েকটা স্টেপ নিচে নামছি, সাথে সাথে মনে হচ্ছে এভরিথিং ইজ ফাইন, কোনো প্রবলেম নেই।
কোনো প্রবলেম নেই, মানে আমরা এখানে আসি, এর কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ টোটালি পারফেক্ট, ওকে, মানে এখানে ভয়ের কিছু নাই। মানে অথচ যতক্ষণ ধরে আমরা এখানে ছিলাম, মানে একটা সময় যখন হাইট আসতেছি তখন মনে হচ্ছে কি যে কখন রাস্তাটা শেষ হবে, কখন আমরা দরজাটা দিয়ে আমরা সিঁড়ির মধ্যে ঢুকতে পারবো আর কি। এবং আমরা যখন বাইর হয়েছি, বাইর হওয়ার পরে দেখলাম যে মানে স্টিভ, ট্যাঙ্গো, এমি, তিনজনের অবস্থা আমি যেটা বুঝলাম যে তারা খুবই স্যাটিসফাইড, তারা ভয় পেয়েছে, ভালো কিছু পেয়েছে, তারা খুব ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র পাইছে। তা আমি বললাম যে আমরা কি তোমাদের ফুটেজ নিতে পারি নাকি? আনফর্চুনেটলি এটা সাইফাই চ্যানেলের কপিরাইটেড ম্যাটেরিয়াল, এটা আমরা ইউজ করতে পারবো না। সো ওরা বললো যে এটা পারবো না, বা তোমাদের আমরা দেখাইতে পারি। তারপরে আমাদের বসায়া মানে ওদের যে মোবাইল HQ ওই গাড়ির মধ্যে বসে যতখানি যা দেখানোর দেখালো, মানে ওরা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওরা ওদের কাছে বেশ কিছু একটা ইকুইপমেন্ট ছিল যেগুলো আমাদের কাছে ছিল না, মানে ছিল না বলছে এই কারণে ওইগুলো আমরা পেয়েছি, আমাদের কাছে ছিল, ওরা দিয়েছে। সো ওরা যেভাবে জিনিসটা করে আর আমরা ভৌতিকটা যেভাবে করি আমাদের মধ্যে ডিফারেন্স আছে। যে আমরা যে ফাইজলামি করি, হ্যাঁ সামনে সাহস থাকলে সামনে এই মাঝে মধ্যে আমরা এই টাইপের ফাইজলামি করি, মাঝে মাঝে চুপ করে বসে থাকি যদি কিছু হয়। ওরা দেখি কি ডিরেক্ট একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কমিউনিকেট করার একটা চেষ্টা করে। সো এই ডিরেক্ট কমিউনিকেশনের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে আমি তখনই ওই সাকিবদের তখন কল দিয়ে বললাম যে সাকিব আমি যে কি দেখলাম কি শুনলাম আমি বুঝতেছি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই টাইপের জিনিসপত্র হয়েছে। বাট মানে এই চারতলার ব্যাপারটা আমি এটাই বলবো যে আমি ডেফিনেটলি আমি 100% শিওর, মোর দ্যান দ্যাট আমি শিওর যে চারতলায় দেয়ার সামথিং রং আউট দেয়ার, খুব বেশি ভয়ঙ্কর কিছু একটা আছে। এবং যেটা আমার ধারণা আমি যদি কালকেও আবার যাই, কালকে আবার সেম এক্সপিরিয়েন্স হবে, বিকজ এই জিনিস হুট করে চলে যাওয়ার কথা না। ওখানে চারতলা মানে অনেকগুলো রুম, এবং এক একটা রুম অনেক উঁচু উঁচু, মানে অনেক আগে বানানো, মানে এক একটা রুমে গিয়ে বসে থাকি মনে হয় সামথিং ইজ রং, এরকম লাগে। মানে যারা একটু ভিতর টাইপের তারা এমনি একতলা দোতলাতেই ঘুরতে পারবে না, এটা এরকম জায়গা। শুনুন ভাই, আমরা যদি একটু জাস্ট রিক্যাপ করি, আপনি একতলা যেখানে বল নাড়ানো হলো, তারপরে দোতলা যেখানে টর্চ জ্বালানো হলো, তিনতলা, হ্যাঁ, ওখানে আপনি কিছু ফিল করেন? আমি কিছু এভিডেন্স পাইছেন, কিন্তু হ্যাঁ আমি এভিডেন্স পাইছি, এভিডেন্স দেখছেন যে থিংস আর হ্যাপেনিং, এভিডেন্স দেখছেন থিংস আর হ্যাপেনিং, বাট আপনি ফিল করেন নাই। মানে চারতলায় গিয়ে আপনি দেখেছেন এবং মানে ফিলও করছেন যেখানে সামথিং ইজ রিয়েলি রং, এবং সেখানে সবাই ভয়টা পেয়েছে সেই জায়গাতে। এটার মানেটা কি এক্স্যাক্টলি? হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন ফর দিস? আমরা যেখানে আমরা ফেটে যাচ্ছে, আচ্ছা মাই মেটাল ভয়েস, আমরা যেসব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় গেছি, মানে যেখানে আমাদের ইনসিডেন্টস হয়েছে, সেখানে তো আপনি জীবন প্রত্যেকবারই সাইজ হয়েছেন, হ্যাঁ সাইজ হয়েছেন দেখেই ইন্টারেস্টিং হয়েছে। সো তার মানে কি উই এনকাউন্টার ব্যাড স্পিরিটস? না, আমি যেটা বুঝি যে আমার যেটা মনে হয় যে এই যে এই সুপার ন্যাচারাল বা আনএক্সপ্লেইনড ফেনোমেনা বা এইসব এক্সিস্টেন্স, এগুলা আমি মোটামুটি বুঝি, আমি মোটামুটি একটা জায়গায় আমি কিছুটা বুঝতে পারি। বাট আমার একটা লিমিটেশন আছে যে আমি এতখানি হয়তো বুঝতে পারবো, এর বাইরে যদি কিছু থাকে সেটা হয়তো আমি জানি না। সো আমার কথা হচ্ছে যে এরকম অনেক জিনিসই থাকতে পারে যেটা আমরা এরকম অনেক আমরা রিচ করতে পারি না। যেমন 42টা লোকেশনে গেছি, রাইট? সো 42টা লোকেশনের মধ্যে আমরা 9টা লোকেশনে খুবই হ্যাপি, আর এই জায়গাটা পেয়েছি, এইগুলো হচ্ছে এপিসোড করার মতন জায়গা, তাই না? সো এর মানে এই না যে বাকি যে 42টা থেকে যে 9টার বাকি যেই কয়টা হয় 31টা না 33টা জায়গা, তো ওইখানে যে কিছু নাই তা না, হয়তো ওর মধ্যে কিছু কিছু জায়গা ছিল যেটা আমরা জানিও না, আমরা হয়তো মিস করেছি। তো আবার আরেকটা ব্যাপার আছে যে আমি যতখানি এগুলো ফিল করি, আমার চেয়ে বেশি করে আবার জিব্রান, মানে জিব্রান এরকম অনেক সাকিব তো মিলে অনেক জায়গায় জিব্রান বলতেছে সামথিং ইজ রং, একদম। এবং আমি তখন বলেছি যে না অ্যাকচুয়ালি না, আমার মনে হয় না। কিন্তু হোয়াট ইফ আসলে এখানে কিছু একটা উল্টোপাল্টা ছিল যেটা আমি বুঝি নাই, জিব্রান বুঝতে পারছে। জীবন ভাই আমি নিজে এটা দেখেছি, জীবন ভাই অনেক দ্রুত বুঝতে পারে এবং তারপরে ফল ভোগ করতে হয়। এটা না ফল ভোগ, ওটা সবকিছুরই অ্যাকশনের রিয়াকশন, মানে কনসিকুয়েন্স তো থিওরি আছে শুনবে আমার। এটা মানে এক জিনিস হচ্ছে যে আমার একটা, আপনি যেটা বললেন না যে সাকিব যেটা জিজ্ঞেস করলো যে কয়েক সময় কয়েক সময় হয় না, আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, ওর অনেকদিন ধরে বলছিল ওর বাসায় প্রবলেম আছে, কিন্তু আমি যে জীবনে কোনো কিছু ফিল করি নাই। একদিন আমার সময় আমি বসে আছি, আমার চোখের সামনে দরজাটা যে বছর দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল, পুরো বসে দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল, আবার একটু খুললো, আবার ওই ইয়ে সিস্টেম খুলে গেল। আই ডিড নট ফিল এনিথিং,
বাট ইটস হ্যাপেনিং আমার সামনে। সো আমি যত জায়গায় গেছি তারপরে যা কিছু হচ্ছে সব জায়গায় যে আমি আমি আগে মানে একটু বুঝতে পারি কিছু হচ্ছে, কিন্তু ওটা আমি ওই একটা জায়গায় আমি বুঝতে পারি। মেবি আমার আরেকটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে যে মেবি যে ঘোস্ট হান্টার্সদের সাথে যখন দেখা করতে যাচ্ছি, ওদের সাথে ইনভেস্টিগেশনে যাচ্ছি, তখন আমার মাথায় একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে যে ঘোস্ট হান্টার্স দেশের বাইরে থেকে কিছু লোকজন আসছে, এদের নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি, সো আমাদের ওদের ইমপ্রেস করতে হবে, সো আমরা অনেক কিছু ফেক জিনিসপত্র করবো, ওরা যাতে ভয় পায়। সো এই জিনিসটা তো আমার মাথায় অ্যাকচুয়ালি কাজ করতেছিল, সবকিছু আমি প্রচন্ড ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম। সো আমার হয়তো আমার মেন্টাল স্টেটটাই এটা ছিল যে আমার এখানে ভয় ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ, বাট চারতলায় যাওয়ার পরে একটা স্পিরিট অথবা ওই যে ওইটার লেভেলটা এত বেশি ছিল যে আমার সাবকনশিয়াস মাইন্ডের ওটা আটকাতে পারে নাই যে না এখানে একটা কিছু আছে এবং এটা বুঝো। সময় আমাদেরকে SMS করেছে যে প্রিয়াঙ্কা, এবং প্রিয়াঙ্কা বলছে যে সুমন ভাই মানে তার ধারণা যে গুড স্পিরিট যেগুলো সেগুলো আপনি ফিল করতে পারেন না, বাট ব্যাড স্পিরিট সেগুলো আপনি খুব সহজে ফিল করেন। বলতে চাচ্ছিল যে উই পিক আপ সার্টেন ফ্রিকোয়েন্সিজ, যেটা আমি সবসময় বারবার বলি যে আমরা এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ এ ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি চলে। আমরা যেটা ধরি আমি যেটা বারবার ফিল করছি, ইটস সার্টেন ফ্রিকোয়েন্সিজ দ্যাট উই পিক আপ। না আবার আরেকটা ব্যাপার আছে যে এই যে গুড স্পিরিট যে ধরতে পারি না ব্যাড স্পিরিট, বাট এটা যদি হয় তাহলে আমাদের ভৌতিকের পাইলট এপিসোড, আমাদের ফার্স্ট এপিসোড যেটা ছিল, মানে মানুষজন এখনো দেখেনি, আমাদের যেটা দিয়ে অ্যাকচুয়ালি ভৌতিকটা শুরু হয়, আমরা একটা বাংলোতে গেছিলাম শ্রীপুরে। আচ্ছা, ওই বাংলো বাড়িতে আমাদের একটা শুটিং ছিল। সব বলে দিচ্ছে, শুন না বলতেছি না, একটা শুটিং ছিল। ওই শুটিং এ যখন আমরা গিয়েছিলাম তখন একটা সময় এরকম একটা কিছু হচ্ছিল উল্টাপাল্টা, তখন আমি ওদের সবাইকে একটা কথাই বলছি যে আমি পুরোপুরি ফিল করছিলাম যে বাইরে থেকে খারাপ একটা কিছু ঢুকতে যাচ্ছে, বাট ভিতরে একটা কিছু আছে যেটা ভালো, এরা আমাদের সেভ করতেছে, ওদের ঢুকতে দিতেছে না। এটা কিন্তু আমি ওদের বলছি, মনে আছে? আমি কিন্তু তখন ক্লিয়ারলি বলছিলাম। তখন কিন্তু আমি গুড স্পিরিট ব্যাড স্পিরিট দুইটার কথাই কিন্তু আমি বলছি। আমার কাছে কিন্তু দুইটি মনে আছে, এখানে ভালো একটা কিছু আছে, খারাপ একটা কিছু আছে। তো খারাপ জিনিসটা ভালো গুলা আমাদের আপনাদেরকে প্রোটেক্ট করছে। ইনফ্যাক্ট ওই সময় আমাদের এরকম একটা ফিলিং হয়েছিল যে পুরো মনে হয়েছিল যে আমার গায়ে কেউ টাচ করছে আর কি, খালি আমাকে না, মানে আমার দিকে ঘুরা এই জীবনে দিয়ে গেছে, মানে এই টাইপের জিনিসপত্র হয়েছে আর কি। এবং তখন আমি বলতেছিলাম যে এখন যেটা আমরা ফিল করতেছি এটা হচ্ছে ভালো, এরা আমাদের কোনো ক্ষতি করবে না। বাইরে যারা আছে ওরা খারাপ। তো বাইরে থেকে এসে আমরা দরজা বন্ধ করে দিয়েছিলাম, তারপর সারা দরজা ধাক্কা থেকে অনেক কিছু হয়েছে। ওটা আমাদের ফার্স্ট এপিসোড। আই থিঙ্ক সুমন ভাই ওই মেয়েটা কি প্রিয়াঙ্কা, ও যেটা লিখছে ওটাকে যদি আমরা আরেক স্টেপ ফার্দার নিই, মেবি ইটস নট ব্যাড স্পিরিটস যেটা আপনি ফিল করেন ওর সামথিং। মেবি যখন আমরা কোথাও যাই এবং ওখানে কিছু একটা থাকে যেটা কোনো হার্মফুল ইন্টেনশন থাকে, মেবি দ্যাটস হোয়াট ইউ পিক আপ। মেবি বুঝছেন? কারণ ওই মেয়েটা যখন বলটা খেলছিল, সে ইউ ডিডন্ট পিক আপ এনি বিকজ তার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না টুয়ার্ডস এনিবডি ইন দ্যাট রুম, তাই না? তারপর আপনার যখন ওই টর্চ যখন জ্বালানো বন্ধ হলো, ওটা জাস্ট আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করছিল, দ্যাটস ইট, কোনো ইন্টেনশন ছিল না খারাপ। সো ওই এখন আপনি যেটা ওই যে বাংলার কথা বললেন বা ওই চারতলায় গিয়ে যেটা হলো, ওখানে আই গেস ইউ অর জিব্রান ইউ গাইস পিক আপ দ্য ইন্টেনশন। যখন কোনো ইন্টেনশন স্পেসিফিকলি থাকে যে আমাদের ক্ষতি বা কিছুটা করবে, মেবি দ্যাটস ওই ইন্টেনশনটা পাসেস থ্রু। মানে মেবি আমরা কিন্তু সবই কিন্তু আমরা ধরে নিচ্ছি মেবি তো আসলে। হ্যাঁ, আর কিন্তু আবার দেন এগেন ইরেশের বাংলাতে যেটা হয়েছিল, আমরা যে ছিলাম, মানে ইরেশের বাংলাতে আমি এবং জীবন পুরোপুরি ফিল করছি আমাদের পিছনে একটা কিছু এসে বসে আছে। সে দূর দিয়ে যখন চলে গেছে জিনিসটা, দূরে যখন চলে যাচ্ছিল, যেই প্যাথওয়ে দিয়ে যাচ্ছে, আমি বলতেছি যে ঠিক আমাদের পিছন বরাবর সেটা চলে যাচ্ছে, এবং ঠিক এই পিছনে এসে 50 ফুট 60 ফুট দূরে একটা কুকুর ছিল, শুয়েছিল। আচ্ছা, কুকুরটা হঠাৎ করে খাও করে চিৎকার করে কান্না শুরু করলো। মানে আমি তখন বললাম যে ক্রস করলো, কুকুরটা টের পাইছে। এই যে ওর কি ইন্টেনশন ছিল জানি না, আমরা তো ওর তো ঘুরে ফিরে বেড়াচ্ছিল, ওর তো আমাদের কোনো ক্ষতি করে না, বাট আমরা বুঝতেছিলাম একটা কিছু আছে। না নিশ্চয়, মেবি হি ওয়াজ ইরিটেটেড, maybe he or it or whatever, maybe তার ম্যাচ খারাপ হচ্ছে যে রাত বিরেতে আমাদের ঘুমানোর কথা, ওখানে গিয়ে ওকে ডিস্টার্ব করছে। আচ্ছা, মানে আপনি যখন ঘুমাইতেছেন তখন গিয়ে ধরেন পাশের রুমে ধাম করলে ম্যাচ খারাপ হবে না? কিন্তু এই টাইপের প্রাণীদের বলা হয় সবসময় যে সবসময় টের পায় বা কিছু একটা মানুষের চাইতে বেশি বোঝে, কুকুর এরকম টাইপের। না মানে কুকুরের কথা বলতেছে না, বলছে যে ওই স্পিরিটটাই হয়তো ডিস্টার্ব ছিল, ও হয়তো বা ভয়েস খারাপ ছিল, এই কারণে হয়তো আমরা টের পেয়েছি। হতে পারে। মেইন ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিসে জিনিসটা ট্রিগার করতেছে আমি জানি না, বাট আমি এতটুকু বলবো
ওই ট্রান্স আলাগানি লুনাটিক অ্যাসাইলাম ওয়েস্ট ভার্জিনিয়াতে যেটা আছে, মানুষজন এটা যদি অনলাইনে সার্চ দেয় তাহলে পাবে। আমি ডিক্যাপ্রিও একটা মুভিও দেখেছি, শশাঙ্ক বা এরকম টাইপের কিছু শাটার আইল্যান্ড। শাটারল্যান্ডের সাথে মিল আছে, মানে অনেক, মানে জায়গাটা, যে জায়গাটার বর্ণনা দিচ্ছেন, হ্যাঁ ওই যে ক্যাসল টাইপের, একদম শাটার আইল্যান্ডের যে সিনগুলো, সেই সিনগুলো খুব কাছাকাছি। গোস্ট হান্টার্স ওয়েবসাইটে ওই জায়গাটা আছে, ওই লুনাটিক অ্যাসাইলামের নাম টাইম এখন নেই, ওই সময় উঠে দিচ্ছে না, উঠে দিচ্ছে। এবং শুনে আমি একটা কথা বলবো যে প্রশ্ন আমার নিজেও জানতে ইচ্ছা করছে যে যখন কিনা মানে এরকম তো অনেকেই আমাদের SMS গুলো দেখলে বোঝা যায় যে অনেকেই অনেক কিছু দেখেন, অনেকে অনেক পরিস্থিতির মধ্যে পড়েন। আসলে কি করা উচিত ওই মুহূর্তে যখন সে ফিল করছে হ্যাঁ এখানে কিছু একটা আছে বা কোনো ঝামেলা হচ্ছে, ফার্স্ট অফ অল কি করা উচিত তার, তখন কি করা উচিত? আমার হয় না যে হাত কেটে গেলে একটা ফার্স্ট এইডের একটা কোনো ব্যাপার থাকে, কি করা উচিত? সবকিছুতে অ্যাকচুয়ালি মানে ফেইথ এটার মধ্যে একটা বড় পার্ট প্লে করে। এখন আমি যদি ইসলাম ধর্ম বিশ্বাস করি বা আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি বা যেটা করি, সব রিলিজনেই কোনো না কোনো একটা সিস্টেম বলা আছে যেটা ফলো করতে, ওটা করতে হবে। আর যে এগুলা কিছু বিশ্বাস করে না, আমরা একটু ক্লিয়ার করে বলি, ফর এক্সাম্পল আয়াতুল কুরসি, আমি ডেফিনেটলি বলবো যে মানে আমি তো মুসলিম, আমি আমারটা জানি যে 3 কুল যেটা বলে আর কি, সূরা ফালাক, সূরা নাস, এগুলা পড়লে ইখলাস, এগুলা পড়া দরকার। আয়াতুল কুরসি একটা সিরিয়াস ব্যাপার, এবং এই আয়াতুল কুরসি আমার ধারণা এইসব সূরাটা আমার ধারণা আমাদের অ্যাটলিস্ট অন্য কাউকে না হলে আমাকে অনেক হেল্প করছে অনেক সময়, অনেক প্রবলেম থেকে। সো এইটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যে যত যাই হোক আমার কথা হচ্ছে যে এই ব্যাড স্পিরিট বলি বা জিন বলি, এদের হয়তো বা অনেক ক্ষমতা আছে, বাট এর মানে এই না যে এরা আমাদের চড়ায় খাবে সারাক্ষণ আর আমরা ভয় পাই করতে থাকবো, এটা পসিবল না। এটা যদি হইতো তাহলে এতদিনে পুরো পৃথিবী রুল করতো জিনরা, মানুষরা করতো না। রাইট। সো আমরা যদি চিন্তা করি যে ওদের অনেক ক্ষমতা, ওরা অনেক কিছু করতে পারে, যেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক না। আমাদেরও অনেক ক্ষমতা আছে, আমরা অনেক কিছু হ্যান্ডেল করতে পারি, আমরা পারি দেখেই আমরাই রুল করতেছি পৃথিবী, অন্য কেউ করতেছে না। সো এই জিনিসটা যদি মাথায় থাকে, ওইভাবে যদি হ্যান্ডেল করা হয় তাহলে খুব ফাইন, মানে খুব সুন্দরভাবে আমার মনে হয় জিনিসটা হ্যান্ডেল করা যাবে। মেইন ব্যাপারটা হচ্ছে ফেইথ, মেইন ব্যাপারটা হচ্ছে বিশ্বাস, এবং আরেকটা হচ্ছে ভয়। একজন মানুষের ভয়ের লেভেল এক একজন, কেউ অনেক ভীতু, কেউ, আমি নিজেকে খুব সাহসী বলতে পছন্দ করি, বিকজ আমি এক সময় ছোটবেলায় আমি তো অনেক ভীতু ছিলাম, আমি টুকটাক অনেক কিছুতে ভয় পেতাম। আর এখন ভয় বলে কোনো জিনিস অ্যাকচুয়ালি খুব একটা এক্সিস্ট করে না আমার লাইফে, মানে আমার কিছু যায় আসে না। সো আমার মধ্যে তো এই জিনিসটা আসছে, রাইট? সো অনেকে যারা ভীতু আছেন, যারা একটু ভয়টা পায় যে কি করবো না করবো, আমার ধরুন একটু সিরিয়াসলি চিন্তা করলে, একটু ডিপলি চিন্তা করলে আমার মনে হয় ভয়টা কাটানো পসিবল। ওকে, ডেফিনেটলি। ওকে, তো আমি একটা কথা বলছি, সপ্তাহ 2 সপ্তাহ আগে, যে যখন এরকম ভয়টা পায় তখন জোরে জোরে বলতে ইউ নট ওয়েলকাম হিয়ার, গেট আউট। আমার একটা কাজ হতো, জাস্ট ক্লিয়ারলি বলে দেওয়া যে ইউ নট ওয়েলকাম হিয়ার। হ্যাঁ, মানে আমি ওই যে আমি এই গল্পটা বোধহয় কয়েকদিন আগে বলছিলাম, আবার অনেক সময় উল্টা হয়। ওই যে সিঙ্গাপুরে একটা হোটেলে বলছিলাম না যে যে হ্যাঁ আওয়াজ করলে জোরে কর, ওরে বাপরে জোরে, মানে এটা কয়েকটা দিন আগে না, এটা 10টা এপিসোড আগে। আচ্ছা, 10টা এপিসোড হতেই পারে না, আমি মাত্র 1 মাস দেশের বাড়ি ছিলাম ভাই। টাইম ফ্লোজ ডিফারেন্টলি, আপনি জেট লাগাচ্ছে না। আরেকটা জিনিস আমি জানতে চাই, যেটা মানে আই ওয়ান্ডার ইফ ইউ থট অ্যাবাউট দিস থিং, যখন ওখানে ছিল, যখন আমরা নিজের কিন্তু হাসাহাসি করি, যখন গোস্ট হান্টার্স দেখি, যে ইংলিশে বলতেছে, বুঝতেছে, আমরা গিয়ে যদি ইংলিশে বাংলায় বলি তাহলে করে বুঝবে নাকি? এই এক্সপেরিমেন্টটাকে আপনি ট্রাই করছেন নাকি, যে ওখানে ইংরেজি ভূতের বাংলায় বলা? আমি খুব সিরিয়াসলি জিজ্ঞেস করছি, যদিও শুনতে জিনিসটা খুব হাসি না। এখন কথা হচ্ছে আমি গিয়ে তো আর ভূতের জিজ্ঞেস করি নেই যে ভাই, মানে এখন আমার কথা হচ্ছে যে 1850 সালে যেই ভূত, যে স্পিরিট, সে তো হোয়াটসঅ্যাপ ম্যান, এগুলো ডগ, এগুলো আপনি স্পিরিট, আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আপনি কিন্তু পুরো জিনিসটা স্পিরিট, গোস্ট এইসব বুঝছেন, একবারও জিন বলেন নাই। সো ডু ইউ বিলিভ ওরা জিন না এন্ড সামথিং এলস? ওরা জিন না সামথিং এলস? নো, আই ডোন্ট বিলিভ দ্যাট। ইউ ডোন্ট বিলিভ দ্যাট? আচ্ছা, ওকে। আমার কাছে কয়েকটা SMS আছে। প্রথম যে SMSটা সেটা হিমু পাঠিয়েছে, এবং হিমু যেটা বলতে চায় সেটা হচ্ছে সে যখন ক্লাস 6-এ পড়তো তখন সে একটা লোককে স্বপ্নে দেখতো, এবং তিনি বলতেন যে তিনি তাকে কোন সমস্যা হবে এটা বলতেন, আবার কোনটা কিভাবে সমাধান হবে এটা বলতেন, এবং এই এক্সপেরিয়েন্সটা সে করেছে। আর সেকেন্ড যে SMSটা অপু লিখেছে সুমন ভাই, আমাদের এলাকায় একটা পন্ড আছে যেখানে প্রতি বছর একটা করে মানুষ মারা যায়, ওয়াই?
প্রতি বছর একটা করে মানুষ কেন মারা যায় এটা তো সুমন ভাই বলতে পারবে না, সেটাই জানে না কেন। বাট ওই পন্ডে ওই পুকুরে যদি উল্টো পাল্টা কিছু থাকে তাহলে ডেফিনেটলি এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আমাদের জন্য হতে পারে। ইনফ্যাক্ট আমরা অলরেডি টাঙ্গাইল সাইডে একটা পুকুরের ইনভেস্টিগেট করতে আমরা গিয়েছিলাম। ওখানে স্টোরিটা খুব ইন্টারেস্টিং এবং ঘটনাটা কিছুটা এরকম যেটা শুনলাম যে প্রতি বছর একজন করে মারা যায়। বাট হয়েছে কি এখন এটা অনেক কারণেই মারা যায়, তাই না? আমি অ্যাকচুয়ালি আমরা তো এখানে বলতে পারবো না, অনেক কারণেই এটা অনেকে হতে পারে। হয়তো সাঁতার জানে না, প্রতি বছর একজন মানুষ যায় যে খুব আনফরচুনেট, সাঁতার তো অনেকেই জানে না, তারপর পুকুরে যায়। অথবা হয়তো পুকুরের নিচে কোন রকম গাছ লতা পাতা আছে যেটা একটু ডিপে গেলে মানুষের পায়ে জুড়ে, গাছ লতা পাতার নিচেরটাও এরকম হয়তো আছে না, এরকম যে আটকে ফেলে বা এরকম কিছু একটা হতে পারে। যে কিরণ SMS করেছে, কিরণ SMS করে বলছে যে শোন ভাই, স্পিরিট যারা যে ফিল করেন যে এটা কি শেখা যায় নাকি এটা ন্যাচারাল? এটা আমার ধারণা ন্যাচারাল। আমার কাছেও সেটাই আমার ধারণা, এটা শেখার কোনো কিছু নাই। যদি শেখার থাকতো তাহলে ক্লাস নিতাম, অনেক টাকাও কামাতে পারতাম। না মানে আই স্লাইটলি ডিসএগ্রি। আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক ইউ ক্যান কন্ডিশন ইউরসেলফ। মানে যেমন কেউ কেউ আপনার মতো বেস বাজাবে, কেউ কেউ আমার মতো বেস বাজাবে। মানে একটা হচ্ছে খুবই হাই লেভেল, একটা হচ্ছে খুবই বেসিক লেভেল। সো আপনি যে লেভেলে পাচ্ছেন দ্যাট রিকোয়ার্স এ ডিফারেন্ট টাইপ অফ ট্যালেন্ট, আর আমি যে লেভেলে পাচ্ছি দ্যাটস এ ডিফারেন্ট টাইপ অফ ট্যালেন্ট, মানে আর স্মলার মার্জিন। সো আই এম সেইং যে আপনার মতো হয়তো ধরতে পারবে না, মানে আপনি যেভাবে একটা রুমে ঢুকে বুঝে যান, যেটা আমি এখনো পারি না, আমি জীবনে একবারই পারছি। সো হয়তো আপনার লেভেলে পারবে না, কিন্তু হয়তো আমার লেভেলে পারবে। মানে আর নিজেকে যদি ট্রেন করে, নিজে যদি একটু চিন্তা করে যে আমার যেমন এই ভূতেশন করার পর থেকে আমি ফের অনেক কিছু নোটিস করা শুরু করছি। কারণ আপনি তো ইউজুয়ালি আমাদের কেসগুলো যেটা হয় ইউ ডিল উইথ, যারা কথাবার্তা বলে ইউ ডিল উইথ দেম, আই ডোন্ট ডিল উইথ দেম। এখানে এসে আসেন আই হ্যাভ লিসেন টু, মানে ডাইরেক্টলি কথা বলছি লোকজনের সাথে। সো আই হ্যাভ স্টার্টেড এক্সপিরিয়েন্স লিঙ্ক যেগুলো আমি আগে নোটিস করতাম না, টু বি ভেরি মানে অনেস্ট। সো আই থিঙ্ক এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে ইউ ক্যান ট্রেন ইউর মাইন্ড টু নোটিস সার্টেন থিংস। মেবি আপনার লেভেলে হবে না, হ্যাঁ বুঝতে পারছি, বাট খুব বেসিক লেভেলে একটা তো হবে। ডিফারেন্স আছে যে নট এভরিবডি ইজ এ মিউজিশিয়ান, ঠিক না? নট এভরিবডি ইজ এ মিউজিশিয়ান। সো যার মধ্যে থাকে এই ট্যালেন্টটা, ইউ ক্যান গ্রো ইট, ইউ ক্যান ওয়ার্ক অন ইট এন্ড ইউ ক্যান গ্রো ইট, বাট ওটা প্রথম একটা স্পার্ক থাকতে হয়। মানে তার জন্য আমি বলছি, মানে আই এগ্রি উইথ বোথ সাইডস, বাট হ্যাঁ বুঝতে পারছি সেটা। তবে আমার কাছে মনে হয় যে আমি যেরকম আমি আজকেও যেটা বলছিলাম যে আমি যখন মনে করছিলাম যে আচ্ছা কিছু একটা ঘটুক, আমি আজকে ভূত FM এ শেয়ার করবো এরকম কোনো কিছু আমার কাছে ছিল না। যে মুহূর্তে আমি মনে করেছিলাম সেই মুহূর্তে দেখা গেল যে কিছু একটা দেখা গেল, বা আজকে হয়তো এই জন্যই সবাই এইখানে আমরা যেটা আছি বসে তাদের মধ্যে একটা কিছু একটা হয় বা কিছু একটা ফিল করি বলেই তো এইখানে এরকম একটা ব্যাপার যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো আমার কাছে কেন মনে হয় আমি যাব যে ব্যাপারটা আসলে ন্যাচারাল। আমার কাছে মনে হয় যে বোঝা না বোঝার ব্যাপারটা অনেকটা ন্যাচারাল এবং এটা শেখা বা এভাবে বোধহয় হয় না, আমার কাছে মনে হয় তাই। হ্যাঁ মানে যেটাই হোক, মানে আমার কথা হচ্ছে যে এখন আমি যদি চিন্তা করি যে আমি গিটার শিখতে চাই, শিখলাম, জীবনে যেটা বলতেছিল যে একসময় আমি গিটার শিখাতাম, বেস গিটার শিখাতাম অনেক আগে, অনেক স্টুডেন্ট ছিল। আচ্ছা, প্রত্যেক মাসে 30-40টা স্টুডেন্ট শিখাতাম। সো 30-40টা ভালো বেস গিটার কিন্তু বের হয় নাই। হ্যাঁ, বেস গিটার কিন্তু দেখা যায় 2-3টাই। সো বাকিরা হয়তো শিখতে চায় কিন্তু ওদের মধ্যে হয়তো জিনিসটা নাই, মানে শেখার। সো ওরকম হয়তো বা যারা শিখতে চায় ওদের মানে শিখতে চায় মানে জানতে চায় এটা কিভাবে কন্ট্রোল করার, এটার কোনো প্রপার কোনো গাইডলাইন, কোনো গাইড বুক এরকম কিছু নাই। আচ্ছা, হ্যাঁ, এটা আস্তে আস্তে অটোমেটিক ভাবে হয়েছে। মানে আমি নিজে আমার লাইফে আমি এরকম একটা সময় হয়েছে যে আমি একসময় খুব অসুস্থ ছিলাম, মানে আমার অনেক জ্বর, 104-5 ডিগ্রির মতন জ্বর উঠে যাচ্ছে। ওই সময় আমার কিছু হ্যালুসিনেশন হয়েছিল এবং হওয়ার পরে আমি কিছু জিনিসপত্র দেখেছি এবং দেখার পরে যখন আমি জ্বরটা যখন মানে কমে গেছে তখন আমার মনে হয়েছে যে না, আমি হয়তো বা কিছু একটা টাচ করতে পারতেছি অথবা কিছু একটা ফিল করতে পারতেছি অনেক বেশি। তো আমি অ্যাকচুয়ালি বিলিভও করার চেষ্টা করেছি যে না, আমার হয়তো বা এখন থেকে হয়তো আমি আরো বেশি কিছু পারবো। মানে আমার একটা পুরোপুরি ভাবে একটা কনভারসেশন হয়েছিল একজনের সাথে। আচ্ছা, আমার জ্বর ছিল অনেক বেশি এবং ওর মধ্যে কেউ একজন আমাকে বলতেছে যে তোমার তোর তো ইয়ে হয়েছে, যাবার সময় হয়েছে, তোর বেশি সময় নাই। আমাকে একটা টাইমও বলে দিচ্ছে এই সময় নাকি মারা যাবো। আচ্ছা, হ্যাঁ, এবং আমি বলতেছি যে তুমি কে, মানে আমার সাথে কথা বলতেছে কেন? তখন সে এরকম ভাবে কথা বলতেছে যে অ্যাজ ইফ সে আমার খুব ক্লোজ একজন আত্মীয় টাইপের
কেউ যে আমার যে একসময় মারা গেছে। আচ্ছা, তা আমি তখন বলতেছি যে তুমিও হইতে পারো না, সে আমাকে তুই করে বলে না, সে কখন আমাকে তুই করে বলে না, সে আমাকে তুমি করে বলছে। আচ্ছা, কিন্তু তারপরে সে আমার বলতেছে, আমি তখন লজিক খাটানোর চেষ্টা করতেছি। একটা সময় আমাকে বলতেছে যে আর একটু আর কয়েক মিনিট মানে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল কি যে সে আমার জ্বর তখন 102, 102.5, ঠিক যেই টাইমটার কথা সে বলছে সে 3-4 ঘন্টা পরের কথা বলছিল, ঠিক ওই টাইমের 10-15 মিনিট আগের থেকে আমার জ্বর বেড়ে যায়। এবং ওই স্পেসিফিক ওই টাইমে আমার জ্বর তখন প্রায় 105-এর মতো কাছাকাছি চলে গেছে। আমি তখন বাথরুমে আমার গায়ের মধ্যে মানে বরফ পানি সব ঢালা ঢেলে গেছে। 2 ডিগ্রি বাড়লি তো শেষ। হ্যাঁ, মানে কিছু ডিগ্রি। এবং আমি তখন বারবার বলতেছিলাম যে তখন 11টা 4, মানে 11টা 4 বাজছে কিনা, 11টা 4 কি হয়ে গেছে, 11টা 4 কি হয়ে গেছে। আমি তখনও টেম্পারেচার বাড়ানো যাবে না। সেটাই। সো আমার মনে হয় যে ওই ঘটনার পর থেকে আমার মনে হচ্ছে যে না, এখন থেকে আমি আরো অনেক বেশি কিছু ফিল করতে পারি বা বুঝতে পারি। তো জিনিসটা আমার কেউ শিখাই দেয় নাই। আমি হয়তো এরকম একটা সিচুয়েশনে পড়ছি, আমার ডিফেন্স মেকানিজম হয়তো কাজ করছে সেভাবে যে ঠিক আছে তোমারে প্রোটেক্ট তোমারই করতে হবে এবং করতে গেলে তোমার বুঝতে হবে এইসব জিনিসের সাথে আমার ফাইট করতে গেলে তোমার এই জিনিসটা লাগবে, এইটা হচ্ছে তোমার জিনিস, তোমার ভিতরে ছিল, বাইরে হয়ে গেছে। মানে ব্যাপারটা হয়তো এরকম হতে পারে, আমি জানি না। আমাদের তো এইসব ব্যাপারে অফিসিয়াল জ্ঞান খুবই কম, আমরা তো এক্সপিরিয়েন্স থেকে যা করার করছি। কারো যদি কোশ্চেন থেকে আমি বলবো যে কোশ্চেনের কিছু নাই, বিকজ বেসিকটা কেউ আমাকে শেখায় নাই, গানও কেউ আমাকে শেখায় নাই, এই জিনিস আমাকে কারো শিখতে হবে। তো আমাদের মনে হয় আজকে শেষ করা উচিত না, শেষ করে দিই আমরা আজকে। আর আজকে SMS আমি পড়ার চেষ্টা করেছি, তারপরে আপনাদের SMS গুলো থাকলো আমার কাছে। নেক্সট উইকে নিশ্চয়ই আমরা আজকে অনেক মানে কি বলবো যে গল্পগুলো আমরা শোনার জন্য অপেক্ষায় ছিলাম সেই গল্পগুলো আজকে বেশি করলাম আমরা, এবং সেই ঘটনাগুলি আমরা বেশি জেনেছি। আর নেক্সট শোতে ডেফিনেটলি আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ থাকবেই, আমাদের কাছে SMS থাকছেই আপনাদের, এবং ডেফিনেটলি আপনারা আমাদের সাথে শেয়ার করবেন সেই আপনাদের অভিজ্ঞতাগুলো, সেটা SMS এর মাধ্যমে। SMS করার নিয়ম হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে, অথবা সরাসরি আমাদের ইমেল করতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমার মনে হয় যে সমস্ত গল্প আপনারা ডিটেইলে জানাতে চান আমাদেরকে, যে কি ঘটেছিল, কি অবস্থা, কোথায়, সবকিছু আপনি যদি ইমেল করেন তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে, পরে আমরা আপনাকে এখানে নিয়ে আসতে পারবো। আর যারা এখানে SMS করছেন, SMS দেখে আমরা কল করবো আপনাদেরকে। সো আজকে এখানে শেষ করি না? হ্যাঁ, আজকে শেষ করা যায়। এবং আরেকটা জিনিস বলে দিই যে আমি তো ছিলাম না মাঝখানে, যেটা ওরা বলছে 10-12 এপিসোড, বলবো না 4টা এপিসোড আমি ছিলাম না, মাত্র 4টা এপিসোডের পরে ব্যাক করে আজকে পার্সোনালি আমার ভালো লাগছে। এবং আরেকটা জিনিস বলি, এই লুনাটিক অ্যাসাইলামে তো গিয়েছিলাম, নিউ ইয়র্কে একটা বড় একটা বাসায় গিয়েছিলাম, যেটার ঘটনা আছে কিছুই বললাম না, ওখানে টুকটাক ছোটখাটো কয়েকটি ইনসিডেন্ট হয়েছে, এটা আমরা নেক্সট এপিসোডে আমরা এটা আলাপ করবো। ওকে, সো আমার যেটা মনে হয় যে আগামী এপিসোডে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা শেষ করবো ক্রিপ্টিক ফ্লাইটের একটা গান শুনি না? আমার যেটা মনে হয় যে ক্রিপ্টিক ফ্লাইটের একটা গান শুনি। আপনারা এখানে সাকিব ভাই যেহেতু আছে, সুতরাং শুনতে খারাপ লাগবে না। আর আমাদের শো আজকে এখানেই শেষ করতে হচ্ছে। স্টে টিউন টু রেডিও ফুর্তি। আর আমার যেটা মনে হয় যে আপনারা ইমেলটা বেশি করে করবেন। ইমেলটা করলে যেটা সুবিধা হবে যে আপনার সাথে কমিউনিকেট করতে অনেক সুবিধা হয়ে যায়, কারণ এই 7টা দিন এবং 7টা দিনে ইমেল করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ একজন হয়তো আমাদের মাঝে এসে আমাদের সাথে শেয়ার করবে তাদের অভিজ্ঞতাগুলো। এবং আজকে নিশ্চয়ই মনে আছে যিনি আমাদের অতিথি হিসেবে এসেছিলেন, সেই ঢাকাইয়া মানুষটি, যিনি বলে যে ওল্ড টাউন বলে পরিচয় দেন, তিনি কি অনেকগুলো ঝামেলার সম্মুখীন হয়েছিলেন, এবং সেই গল্পটা সেই ঘটনাটা আমরা পুরোপুরি আপনাদের শুনিয়েছি। সো আপনাদের মধ্যে কেউ একজন আসবেন নেক্সট উইকে, সেই আশা রাখছি। এবং বেশি বেশি করে রেডিও ফুর্তি শুনবেন, বেশি বেশি করে সাহস রাখবেন মনে, কারণ ভূত FM শুনতে হবে প্রতি শুক্রবার ঠিক রাত 11:59। আর আপনার SMS এর মাধ্যমে জানিয়ে দিন আপনার অনুভূতি, আপনার ইমেলের মাধ্যমে। আজকে শেষ করছি। থ্যাংক ইউ সুমন ভাই, অনেক ঘটনা জানলাম এবং অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম এতদিন। এন্ড সাকিব ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জিবরান ভাই। ওকে, আর সুমন ভাই ভালো আছে। আমি আজকে সুমন ভাই অনেক কিছু বলছে, অনেক কিছু ডিসকাশন পয়েন্ট আমি পেলাম, যেগুলো আজকে আমি বেশি অ্যাড্রেস করি না, বিকজ টাইম নেই। সেটাই, আর ওইগুলো নিয়ে আমি ইনফ্যাক্ট নেক্সট শোতে আমাদের মধ্যে একটা ডিসকাশন। এবং আজকে ঢাকা শহরে আপনারা সবাই জানেন যে এত বেশি রকমের এত কনসার্ট, এত কিছু হতে, তার মধ্যে সবাই আমরা এক হতে পেরেছি, এটা অনেক বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। শুনবো আমরা ক্রিপ্টিক ফ্লাইটের একটা গান, এবং এখনকার মতো আজকের মতো ভূত FM থেকে টাটা সবাই।